আচ্ছা, আজকে আমরা যেটা করব, আমাদের একদম বেসিক জিনিস কিছু শিখবো, যেখানে যার মধ্যে থাকবে যোগ বিয়োগ গুণ ভাগ। আমাদের সিলেবাসের একটা অংশ আছে, ভালো করে যেন সিলেবাসে লেখা আছে যোগ বিয়োগ গুণ ভাগ। তো সেই যোগ বিয়োগ আর গুণ ভাগ এই চারটে জিনিস সম্বন্ধে আজকে পড়বো, ঠিক আছে? আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন, ডিভিশন, যোগ বিয়োগ গুণ ভাগ। এটা আমরা ডিটেলসে শিখবো। তার উপর কিছু আমি হোমওয়ার্ক দেব, আর কিছু কাজ নিজেরা করবে, যা যা আটকাবে সেটা বলবে। এমনি কিছু সলভ করে দেওয়া হবে, এমনটা নয় যে করে দেওয়া হবে না। তারপরেও দেখো, ব্যাপারটা হচ্ছে পুরো সিলেবাসটাকে শেষ করতে কম করে 25টা ক্লাস লাগে, কম করে পুরো সিলেবাস শেষ করতে। এটাকে বলে সিলেবাস শেষ করা। এবার যদি আমি আগেই বলেছি ব্যাচ শুরুর আগে, যারা অঙ্কে ভীষণ দুর্বল, যাদের ক্ষেত্রে মনে হচ্ছে যে আমাকে প্রতিটা অঙ্কই করিয়ে দিতে হবে তবে কি আমার কিছু হবে, তো সেক্ষেত্রে অ্যাডভান্স ব্যাচ নিতে হবে। তো অ্যাডভান্স ব্যাচের জন্য এক্সট্রা 100 টাকা শুধু পে করতে হবে, দিলে অ্যাডভান্স ব্যাচে প্রতিটা অঙ্ক ধরিয়ে ধরে করানো হবে। তো যারা মোটামুটি সিলেবাসটা করিয়ে দিলে, ইম্পর্টেন্ট কোশ্চেন করিয়ে দিলে তাতেই হয়ে যাবে, তারা বাকিটা পারবে, বা একটা অঙ্ক দেখিয়ে দিলে ওই টাইপের অঙ্ক সে পারবে, তো তাদের ক্ষেত্রে অ্যাডভান্স ব্যাচ নেওয়ার কোনো দরকারই নেই, এমনিতেই হয়ে যাবে। যাদের ক্ষেত্রে প্রতিটা অঙ্ক করিয়ে দিতে হবে তাদেরকে ওই ব্যাচটা নিতে হবে, কারণ ওখানে আমি 50টার মতো ক্লাস নেব, এখানে আমি 30 থেকে 35টা ক্লাস নেব, ঠিক আছে? যার জন্য ওটাই এক্সট্রা 100 টাকা পার মান্থ নেওয়া হবে। তাও এখনো পর্যন্ত নেওয়া হয়নি। আগস্ট থেকে 4 মাস ক্লাস হবে ওটা, তাতেই হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারলাম? ক্লিয়ার? ওই ক্লাসটা কি কি বার থাকবে স্যার? বলো। ওই ক্লাসটা মঙ্গলবার করে, প্রতি মঙ্গলবার 8টা 15 থেকে। এখনো পর্যন্ত মঙ্গলবার করে। কি আমাদের এই ব্যাচে ক্লাস থাকবে? না, এটা সবার ক্লাস থাকবে না, এটা এই মাসটা সবার ক্লাস দেওয়া হয়েছে। এই মাসে মঙ্গলবার করে একটা না দুটো ক্লাস নিয়েছি, সব মঙ্গলবার আমি নিতে পারিনি। তো এগুলো সবার জন্য নিয়েছি, যে ক্লাস সবার জন্য হবে সেটা সব গ্রুপে থাকবে। কিন্তু যেটা অ্যাডভান্স ক্লাস নেবে, যারা 100 টাকা করে এক্সট্রা পে করে রেখেছে, তো তাদের জন্য ওই মঙ্গলবার করে এক্সট্রা ক্লাস হবে, কারণ সপ্তাহে একদিন করে নর্মালি ম্যাথ ক্লাস হবে। এবং 30 থেকে 35টা ম্যাথ ক্লাসে আমি পুরো সিলেবাস সুন্দর করে রেডি করে দেবো। তুমি অ্যাডভান্স ব্যাচ নিতে হবে, কোনো বাধ্যকতা নেই, হতেই হবে। আমি প্রথম থেকে বারবার বলছি, কিন্তু সিলেবাসও কমপ্লিট করে দেবো, প্রতিটা টাইপের অঙ্ক করে দেবো, সব হয়ে যাবে। কিন্তু যদি এমন কেউ থাকে যে একটা টাইপ করে দেওয়ার পরেও ওই টাইপের অঙ্ক দিলে সে পাচ্ছে না, তাকে প্রতিটা অঙ্ক ধরিয়ে করে দিতে হবে, খুব দুর্বল, সেক্ষেত্রে তাকে অ্যাডভান্স ব্যাচ নিতে হবে। তার জন্য এমন কিছু নয়, 4 মাস 100 টাকা করে এক্সট্রা, মানে 400 টাকা এক্সট্রা পে করতে হবে পুরো কোর্সে। 4 মাস 100 করে। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 4 মাসে আমি অ্যাডভান্স বেজে এক্সট্রা ক্লাস হবে কটা, ওই 15টা থেকে 16টা এক্সট্রা ক্লাস, সেটাতে কভার হবে। বুঝতে পেরেছো? আশা করি ক্লিয়ার করাতে পেরেছি। স্যার হুম। বলছি আমি তাহলে আগস্টের সঙ্গে পে করে দেবো, ওটা তো আমি পে তুমি করিনি। যে করবে মেসেজ দিয়ে দেবে যে আমি এই পেমেন্টে অ্যাডভান্স ব্যাচে জয়েন হতে চাই, তো অ্যাডভান্স গ্রুপে জয়েন করে নেওয়া হবে। তবে কালকের ক্লাসও সবার জন্য থাকবে, ঠিক আছে? ওকে স্যার, হ্যাঁ, আমি তো মানে জুলাই অ্যাডভান্স মানে অ্যাডভান্সটা পে করেছি। বলো তো বলো কি বলছো? আমি বলছি মানে জুলাই যে আমরা অ্যাডভান্স টাকাটা পে হ্যাঁ, করেছি। যারা জুলাইতে অ্যাডভান্সের পেমেন্ট করেছো আমি লিখে দিয়েছি তো গ্রুপে অ্যাডভান্স ব্যাচে, যে হ্যাঁ তাদের পেমেন্টটা জুলাইতে অ্যাডভান্সের হবে না, ওটা আগস্টে ধরা হবে। তাই আগস্টে অ্যাডভান্সের জন্য তো তাদের পেমেন্ট করতে হবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, আর আজকে ওই ম্যাথ আর ইংলিশের জন্য পেড করে আবার মানে হোয়াটসঅ্যাপ করেছি আপনাকে। ঠিক আছে, আমি দেখে নেবো ওটা, যে আর স্যার, দেখে যেটা স্যার কাজ করেছে বলে দেবে। হ্যাঁ, আমি মানে ম্যাটেরিয়ালস গুলো পাচ্ছি না তো। কি পাচ্ছ না? মেটেরিয়ালস পাচ্ছ না মানে ড্রাইভে দেওয়া আছে, ভালো করে দেখো। খুঁজে পাচ্ছি না, আমি কিভাবে কি? ড্রাইভে দেখবে একটা স্টাডি মেটেরিয়াল বলে একটা ফোল্ডার বানানো আছে, সেখানে নিউ আর ওল্ড করা আছে। দেখবে ওল্ড এর সব স্টাডি মেটেরিয়াল দিয়ে দেওয়া হয়েছে, যত ওল্ড আছে। আর নিউতে বর্তমান যেগুলো হচ্ছে সেগুলো সব ওখানে আপডেট হবে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আর এছাড়া এই হোয়াটসঅ্যাপ একটা প্রাইমারি স্টাডি মেটেরিয়াল গ্রুপ আছে, ওখানেও নোটগুলো পাঠিয়ে দেওয়া হচ্ছে একসাথে, এক সপ্তাহের নোট, ঠিক আছে? ওটা হোয়াটসঅ্যাপে দিলে একটু ভালো হয়। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দেওয়া হচ্ছে তো। হ্যাঁ, আজকে হ্যাঁ 2 দিন ধরে দেখছি দিচ্ছে। ঠিক আছে, তাও আমি বলে দেবো, যদি কোথাও কোনোটা যদি মিস হয়ে যায় গ্রুপে মেসেজ দিয়ে দেবে, দিলে দিয়ে দেবে, ঠিক আছে? যদি বাই চান্স মিস হয়ে যায়। আচ্ছা, আর কথা না বাড়িয়ে ক্লাসে যাচ্ছি। সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছে? একটু কনফার্ম করে দাও। কথা না বাড়িয়ে এবার ক্লাসে যাচ্ছি। আচ্ছা,
অ্যাটেন্ডেন্স কিন্তু তোমাদের হচ্ছে, তুমি ভেবো না অ্যাটেন্ডেন্স হচ্ছে না, অ্যাটেন্ডেন্স কিন্তু হচ্ছে। সেটা আমি, তোমরা যদি মনে করো যে স্যার আপনি মিথ্যা বলছেন, প্রমাণ স্বরূপ আমি আজকে পাঠিয়ে দেবো অ্যাটেন্ডেন্স। তো অ্যাটেন্ডেন্স কিন্তু হচ্ছে, কে কখন জয়েন করছো, কে বেরোচ্ছে। তো এটা আমার কাছে কিন্তু প্রমাণ থাকছে তুমি ফাঁকি দিচ্ছ কি দিচ্ছ না। তুমি যদি ফাঁকি দাও তাহলে কিন্তু প্রবলেমে পড়বে। সব থেকে একটা আনন্দের খবর যেটা, সেটা হচ্ছে প্রাইমারির জন্য খুব ভালো খবর। সেটা হচ্ছে 2025 সালের মধ্যে, 25 থেকে 26 সাল পর্যন্ত ম্যাক্সিমাম নেবে। তার মধ্যে সমস্ত যেগুলো যেগুলো যে সমস্ত স্কুলে তোমার ক্লাস 5 থেকে 12 পর্যন্ত একসাথে ধরো আছে, ওখান থেকে 5 কে তুলে নিয়ে প্রাইমারিতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। মানে আর কোনো আপার প্রাইমারিতে আর 5 থাকবে না, ওখানে 6 থেকে শুরু হবে। তার মানে বুঝতে পারছো যে প্রাইমারি টিচার বেশি লাগবে। প্রাইমারিতে যখন অনেক স্টুডেন্ট বেড়ে যাবে, যেমন কথার কথা আমি যে স্কুলে পড়াচ্ছি সেখানে প্রাইমারি মানে ক্লাস 5-এ পড়ে 200 স্টুডেন্ট। এবার এই 200 স্টুডেন্ট যখন তোমার প্রাইমারিতে চলে যাবে, তার মানে তোমার প্রাইমারিতে কি হচ্ছে, 200টা স্টুডেন্টের জন্য টিচার লাগবে। আর প্রাইমারিতে কোনো কেস নেই এই মুহূর্তে, তার মানে প্রাইমারির নিয়োগ একটা বড় ধরনের হবে খুব তাড়াতাড়ি। তো সেই হিসেবে তোমার কিন্তু সামনে যে এক্সামটা সেটা ভীষণ গুরুত্বপূর্ণ, তোমাকে কিন্তু ভীষণ সিরিয়াসলি করে এইবারের এক্সামটা কোয়ালিফাই করতে হবে। তবে কিন্তু ধরে রাখো, কোয়ালিফাই করার সাথে সাথে একটা বড় সুযোগ পেতে চলেছে। কারণ যখনই এই নোটিফিকেশন কালকে মানে ওই আগের সপ্তাহেই হেড স্যার আমাদের প্রত্যেকটা গ্রুপে মেসেজ দিয়ে বলে দিয়েছে যে এবারে এই মানে যাদের 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 টেট আছে তাদেরটা জানতে চেয়েছে। আর হচ্ছে এটা জানালো অফিসে যে পুরো প্রাইমারিতে চলে যাবে, মানে ক্লাস 5টা পুরো প্রাইমারিতে চলে যাবে। কিছু স্কুল আগে থেকে তো চলেই গেছে, এখন বাকিগুলো যেগুলো আছে সেগুলো চলে যাচ্ছে। তার মানে তুমি 5-এ অনেক টিচার, মানে 5-এর জন্য পড়ানোর জন্য টিচার লাগবে। আর তোমার যে পড়াশোনাটা হবে সেটা কিন্তু ক্লাস 1 to 5 এর উপর বেস করে। 5-এর বইগুলো তোমাকে ভালো করে পড়তে হবে ইন্টারভিউতে যখন যাবে, ঠিক আছে? এবার আমি আর কথা না বাড়িয়ে ডিরেক্ট ক্লাসে যাচ্ছি। যোগ বিয়োগ গুণ ভাগ, আজকের টপিক কি? যোগ বিয়োগ গুণ ভাগ। সবার প্রথম আমাকে জানতে হবে এই যোগ কেন করব, আর বিয়োগ, যোগ আর বিয়োগ এই দুটো জিনিস নিয়ে সবার প্রথমে আসে। দেখো, যোগ করতে গেলে আমাদেরকে কি লাগে না, কয়েকটা সংখ্যা নিয়ে আমরা অ্যাড করি, ঠিক আছে? তাহলে আমাকে সবার প্রথমে কি শিখতে হবে? এখানে অ্যাডিশন করার স্ট্র্যাটেজি, সেটা সবার প্রথমে শিখতে হবে। মানে কি বলে স্যার যোগ আবার কি শিখবো, আমি এত বড় বয়সে আজকে আপনি বলছেন আমাকে যোগ শেখাবার? আমি তো যোগ সব জানি, ঠিক আছে? এখানে যোগ শেখানোর মধ্যে কি কি থাকছে দেখো। একটা হচ্ছে দশমিকের কাজ করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ভগ্নাংশের কাজ করতে হবে। 3 নম্বরে মিসিং নাম্বারের যোগ করতে হবে, মিসিং নাম্বার, ঠিক আছে? মিসিং নাম্বারের যোগ, একটা হচ্ছে দশমিকের যোগ, একটা ভগ্নাংশের যোগ, একটা মিসিং নাম্বারের যোগ, একটা নর্মাল যোগ। এই 4টে টাইপের জিনিস আমাকে যোগের মধ্যে করতে হবে। বিয়োগে গিয়েও আমার সেই একই জিনিস থাকবে, দশমিকের বিয়োগ, ভগ্নাংশের বিয়োগ, মিসিং নাম্বারের বিয়োগ, আর হচ্ছে 4 নম্বর হচ্ছে নর্মাল যে বিয়োগটা সেই বিয়োগ। এই হচ্ছে দুটো পার্টে ভাগ করে দিলাম। এইটুকু যা বলেছে বুঝেছো? আগে কনফার্ম করো। আচ্ছা, আমার যে স্ক্রিনটাতে আমি লিখছি সেই স্ক্রিনটাকে তুমি পিন করে নেবে, বা ওই স্ক্রিনটা তোমার যেন বড় ল্যান্ডস্কেপে যেমন ফোনে দেখো সিনেমা টিনেমা ওরকম ভাবে দেখবে। আর আমার যেটা ভিডিও দেখা যাচ্ছে আমাকে যেটা, সেটা ছোট স্ক্রিনে থাকলে হবে, ঠিক আছে? কারণ মেন ফোকাস থাকবে তোমার বোর্ডের দিকে। আই থিঙ্ক ক্লিয়ার করতে পারলাম। এবার আমরা প্রথমে যাব যোগে। যোগে যদি নর্মাল যোগ দিয়ে শুরু করব প্রথমে, ঠিক আছে? নর্মাল যোগ তোমাকে আমি যোগ করতে দিলাম 1 2 3 4 প্লাস 2 3 4 5 প্লাস 3 2 4 7। এটা অ্যাড কত? তাড়াতাড়ি আনসার দেবে, ঠিক আছে? নর্মাল যোগ থেকে শুরু করছি, একদম বাচ্চা থেকে, ঠিক আছে? তাড়াতাড়ি নর্মাল যোগ থেকে একদম শুরু করছি। 1 2 3 4 2 3 4 5 3 2 4 7। 6 8 2 6 6 1 6 8 2 6 6 8 2 6 6 8 2 2 6 6 2 6। সবার এটা এসছে? সবার এটা এসছে 6 8 2 6।
এবার বলি তাড়াতাড়ি করব কিভাবে। আমরা যোগ করার সময় এককের অঙ্ক সবার প্রথমে যোগ করি তো নর্মালি আমরা যখন পড়াশোনা করি তখন এককের অঙ্ক থেকে করি, এটা একটা রাস্তা, একদম ঠিক করা যায়। আর একটা যোগ করা যায়, যেমন ধরো বাজারে গেলে দেখা যায় যে ধরো 120 টাকার জিনিস কিনেছি আর 70 টাকার জিনিস কিনেছি, কি 37 টাকার জিনিস কিনেছি, আর একটা ধরো 45 টাকার জিনিস কিনেছি। তো আমাকে যদি যোগ করতে বলে, আমরা দেখি অনেক সময় হয় ক্যালকুলেটর বের করার চেষ্টা করি বা বলতে গিয়ে ঘাবড়ে যায়, কিন্তু ওরা দিব্যি খুব তাড়াতাড়ি করে দেয়। ওরা করেটা কিভাবে, তো সেটা আমরা একটা দেখতে পাই। দেখো সবার প্রথমে আমরা যখন তোমাকে যদি আমি তোমার কিছু বেসিক কনসেপ্টে যাই, ধরো তোমাকে আমি 100 টাকার কয়েকটা নোট দিয়েছি, ঠিক আছে, আর 50 টাকার কয়েকটা নোট দিয়েছি, 10 টাকার কয়েকটা নোট দিয়েছি। তুমি যখন ক্যালকুলেশন করো তখন কিভাবে করো? ধরো 100 টাকার কথার কথা 5টা নোট আছে, 50 টাকার 7টা নোট আছে, 10 টাকার 3টে নোট আছে। তুমি প্রথমে কি ক্যালকুলেশন করো, কে বলবে? তুমি বেসিক কি করে দাও 500 বলো, সুবর্ণ কি বলছো বলো। 500 প্রথমে। হ্যাঁ, তুমি প্রথমে বলো যে স্যার আমি 100 টাকার নোটগুলো আগে গুনে নিই, 5টা 100 টাকা, 500 টাকা, 7টা 50 টাকা, 350 টাকা, আর 3টে 10 টাকা, এইভাবে করো তো? ঠিক এইভাবে খাতা হাতে সাজিয়ে নাও, দিয়ে এইভাবে ক্যালকুলেশন করো। কিন্তু বাচ্চাকালে আমরা এরকম করি, বাচ্চাকালে আমরা এককের অঙ্ক থেকে শুরু করেছি, কিন্তু এখন আমরা যখন অ্যাডভান্স পিরিয়ডে আছি, এখন আমাদের উচিত এইরকম ভাবে, যেটা টাকা গুনলে ওরকম ভাবে গোনা। তাহলে সেটা কেমন একটু দেখে নিই। দেখো 1000, 2000 আর 3000 মোট হয়ে গেল 6000, প্লাস 200, 300, 200, 2 3 5 2 7 মানে 700, প্লাস 30, 40, 40, 40, 40, 80, 30, 110, প্লাস 4 5 9 7 16 টাকা। তাহলে 6700, 100 মানে 6826 টাকা। এই হয়ে গেল হিসেব। 6700, 110, 16 মানে আমি যেটা বোঝাতে চাইছি, বড় সংখ্যাটা যেটা হাজারের ঘরে আছে সেগুলোকে আমি প্রথমে এমনি গুনে নিলাম, 1 2 3 মানে 6, হাজারের ঘরে আছে মানে 6000। আমি লিখবো না হাজার বলে, আমি মনে মনে যোগ করার সময় এটাও বলবো না যে 1000 প্লাস 2000 প্লাস 3000, তাতেও আমার টাইম যাবে। তাহলে আমি কি করব, আমি বলবো 1 2 আর 3, আমি জানি ওটা হাজারের ঘরে আছে, তো 1 2 আর 3 যোগ করলে 6, 6 মানে 6000। তারপর দেখছি শতকের ঘরে 2 3 2, তাহলে 3 দুনে 5 দুনে 7 মানে 700। তারপর হচ্ছে দশকের ঘরে 3 4 4 মানে হচ্ছে 11, 11 মানে 110 টাকা। তারপরে আছে এককের ঘরে 5 4 9 7 16 মানে 16 টাকা। আমি কি বোঝাতে পারলাম ব্যাপার? এটা কনফার্ম করো। এটা প্রথম প্রথম তোমার মনে হতে পারে যে এটা স্লো হবে, কিন্তু তুমি যদি এই প্র্যাকটিসটা বাড়াও দেখবে এটা অনেক ফাস্ট হবে, মুখে মুখে করতে পারবে, যেটা বাজারে করে করে থাকে। তোমাকে যখন বলে 130 টাকার সাথে 37 টাকা, তার সাথে 47 টাকা যোগ করো, তাহলে ও কি করে 130 30 40 এটা যোগ করে 37টা 7টাকে রেখে দেয়, 130 40 30 মানে 130 30 60 আর 40 200 আর 7 টাকা দিয়ে 207 টাকা বলে। মুখে মুখে ক্যালকুলেশন তখন হয় যখন তুমি খুচরো গুলো রেখে দিয়ে পুরো ভ্যালু গুলোকে আগে যোগ করে ফেলবে। আমি কি ক্লিয়ার করাতে পারলাম ব্যাপারটা? এবার এইটা যত তুমি হ্যাঁ প্র্যাকটিস করবে তখন তুমি তত মুখে মুখে ক্যালকুলেশন করতে পারবে। কিন্তু তুমি যদি এককের থেকে করো, একক দিয়ে যোগ করে করে যাও, জীবনে মুখে মুখে ক্যালকুলেশন করতে পারবে না। মুখে মুখে ক্যালকুলেশন জীবনে পারবে না, তোমাকে হাতে পেন লাগবেই একক থেকে যদি করে যাও। কিন্তু তুমি যদি শতক থেকে বা হাজার থেকে করা শুরু করো, তাহলে বাজারে গিয়ে তুমি ফাস্ট ক্যালকুলেশন করতে পারবে। যে কেউ তোমাকে যে কোনো ক্যালকুলেশন দিলে ফাস্ট করতে পারবে, নো ডাউট। প্রথম প্রথম অসুবিধা হলেও খুব ফাস্ট তুমি করতে পারবে। আশা করি এই পর্যন্ত আমি ক্লিয়ার করতে পেরেছি। ওকে, তাহলে যোগের বেসিক জায়গাটা গেল। এবার হচ্ছে আমি যোগের সেকেন্ডে যাব। সেকেন্ড কি ছিল? মিসিং নাম্বারের যোগ। মিসিং নাম্বারের যোগটা কেমন একটু দেখেন। ধরো সাপোজ আমি দিলাম এ একটা অঙ্ক 2 3, তার সাথে যোগ করতে দিয়েছি 1 5 বি, দিয়ে আমি দিয়েছি যোগফলটা হচ্ছে 8 7 3,
দিয়ে আমি বললাম বলো তো এ আর বি এর মান কত হবে? বি 5 আর এ 2। বললাম এ আর বি এর মান কত হবে, তাহলে কি বলবে? মান 2 আর বি 3 এর সাথে কত যোগ করলে 8 হয়? 3 এর সাথে কত যোগ করলে 8 হয়? 5। তার মানে বি এর মান 5 হবে। 5 মাঝখানে 2 5 7 আছে। এর সাথে 1 এর সাথে কত যোগ করলে 3 হয়? তার মানে এর মানটা 2 হবে। আমি কি ক্লিয়ার করাতে পারলাম ব্যাপারটা? স্যার নিচেরটা আমি বুঝিনি। বলো সমীর কি বলছো? 3 7 8 টা কিভাবে হলো ওটা আমি বুঝিনি, ওটা কিভাবে আসলো ওটা বুঝতে। আরেকবার রিপিট করো। 3 7 8 এটা প্রথমে কিভাবে আসলো এটাই আমি জায়গা বুঝতে পারিনি। এটা দিয়ে তারপর দিয়েছে কোশ্চেনে, এটা দিয়ে দিয়েছে। ও এটা থাকবেই। কোশ্চেনে এটা দিয়ে দিয়েছে, দিয়ে বলছে এ আর বি এর মান কত হবে। ও ঠিক আছে ঠিক আছে। বুঝতে পারলে কথাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোশ্চেনে এটা দিয়ে দিয়ে বলছে এ আর বি এর মান বলো। ওকে হ্যাঁ স্যার ঠিক আছে এটা। বেশ, আর একটা দিচ্ছি, চেষ্টা করো। 3a প্লাস 25 সমান b2, এ আর বি এর মান বলো। এ 7 বি 6। এ বলছে হ্যাঁ কত? এ 7 বি 6। এ 7 এ 7 বি 6 বলছে। কিভাবে করব? দেখো তুমি এটা ভাবো 5-এর সাথে কত যোগ করলে 2 হয়। তুমি বলে এই আবার কেমন কথা, 5-এর সাথে কখনো যোগ করে 2 হয় নাকি? দেখো তুমি যখন 2 পেতে চাইছো সেটা তো সম্ভব না, তখনই সঙ্গে সঙ্গে মাথায় ভাবতে হবে এটা 12 পেতে চাইছি। মানে 5-এর সাথে কখনো অঙ্ক কখনো নেগেটিভ হবে না। মানে তুমি আবার বেশি ট্যালেন্টেড, তো তুমি আবার ভাবে আরে 5-এর সাথে তো -3 যোগ করলে 2 হয়, তাহলে এর জায়গায় -3 বসাই না। এখানে এগুলো অঙ্ক, এককের অঙ্ক দশকের অঙ্ক, সেটা কোনো মাইনাস হয় না। 0 থেকে 9 এর মধ্যে কেউ একটা হবে, তো অঙ্ক আবার নেগেটিভ হবে না। অর্থাৎ তুমি এবার উল্টো ভাববে না, তোমাকে ভাবতে হবে যে 5-এর সাথে এমন কি অঙ্ক আছে। অঙ্ক মানে 0 থেকে 9 এর মধ্যে, প্রথম ক্লাসে বলেছিলাম। তো 5-এর সাথে কত যোগ করলে তোমার 2 হয়? তাহলে 5-এর সাথে এমন কোন অঙ্ক আছে যোগ করলে 2 হয়? সেটা তো সম্ভব নয়। 5-এর সাথে কখনো কোনো নাম্বার যোগ করে ছোট রেজাল্ট আসবে, হতে পারে না। তাহলে আমাকে কি করতে হবে না, সেটা 2 না ভেবে 12 ভাবতে হবে। তাহলে 5-এর সাথে কত যোগ করলে 12 হবে? না 5-এর সাথে 7 যোগ করলে 12 হবে। 12 2 হাতে থাকলো 1। এবার হচ্ছে 1 3 আর 2 যোগ করলে মোট কত হবে? 6 হবে। অর্থাৎ বি এর মান হবে 6। এবার কি বোঝাতে পারলাম সবাইকে? সবাইকে বোঝাতে পারলাম? কনফার্ম করো। আর একটা দিক লাস্ট, 4a প্লাস 9a সমান cb3, এবিসির মান বলো। সমান সমান স্যার 4। বুঝলাম না, একটু বলুন। 4a প্লাস 9a সমান cb3, বলছে এবিসির মান বলো। এ সমান সমান 5 5 সরি। এ সমান সমান এ সমান 5 5। এ সমান সমান 5, বি 3 আর সি সমান 1। বি কত 3 3 আর সি 1। স্যার স্যার বি এর মান 4 হবে। বি এর মান 4 হবে। বি 4 আর 1। স্যার বি 4 আর সি 1। বি 4 বি 4 সি 1 143 স্যার 143। মেসেজ বক্সে দাও, সবাই চিল্লামিল্লি করো না। বাচ্চাদের মতো চিল্লামিল্লি শুরু হয়ে গেছে। মেসেজ বক্সে দাও। এর মান 5, সির মান হবে 1 আর বির মান 4। 143 বলছে এবিসি 143। আবার কেউ বলছে B4 A5 C1। স্যার ওটা 143 হবে, ওটা 13 তো 5 আর 8 13 3 হাতে 1, ওটা 14 হবে। ঠিক আছে, দেখা যাক কে কি বলে। তাহলে এর মান বলতে চাইছো 5 হবে। হ্যাঁ স্যার, আর হাতে 1 থাকবে। বি এর মান হবে 4।
হ্যাঁ আর হ্যাঁ। সি মান হবে 1 1, তার মানে 3টা ভুল আছে। স্যার I- B4 4 হবে বি। আচ্ছা দেখা যাক। দেখো এ আর 8 যোগ করব, তাহলে নিশ্চয়ই 8-এর সাথে একটা নাম্বার যোগ করে 3 তো পাওয়া যাবে না, তাহলে 3 না ভেবে কি ভাবতে হবে, 13 ভাবতে হবে। তাহলে 8-এর সাথে কত যোগ করলে 13 হবে? ডেফিনেটলি 5 হবে। তাহলে 8 5 13, 13 3 হাতে থাকলো 1, চলে গেলাম এখানে। তাহলে 4 একে 5 আর 9 যোগ করা মানে 14 হচ্ছে। দ্যাট মিনস সির মান হচ্ছে 1, বির মান হচ্ছে 4, আর এর মান হচ্ছে 5। আই থিঙ্ক ক্লিয়ার, পর থেকে কনফার্ম করো। হ্যাঁ স্যার। পর থেকে বুঝে গেছো, কনফার্ম করো। আচ্ছা আমি আবারও তোমাদেরকে বলছি, আজকে এর মান তো 5ই হবে, কিন্তু আজকে দুজন ফোন করেছিল, কালকে দুজন বলেছিল, যারা তোমাদেরই রেকমেন্ড বলছে, মানে আমার এক বন্ধু পড়ে আপনার ওখানে, আমি শুধু ম্যাথটা পড়তে চাই, কে বলছে আমি পুরো নিতে চাই। আমি আবারও বলছি, দেখো যদি লাস্ট কাউকে মনে করো ভর্তি করাবে, তাহলে আজ 29 তারিখ, 31 তারিখের মধ্যে লাস্ট করিও। এরপরে দেখো তোমাদের নাম বলে আমি না বলতে পারছি না, কিন্তু একটা সিলেবাসে যখন কিছুটা হয়ে যায় না, তারপর ও এখানে জয়েন করলে বুঝতে পারবে না, তখন কি হবে বলো তো, একাডেমির বদনাম হবে, বলে দূর কি পড়াচ্ছে আমি কিছুই বুঝি না। কারণ যখন একটা সিলেবাসে কিছুটা এগিয়ে যায়, তারপর ধরতে পারবে না। তো এটা একটা সমস্যা। তো এবার অন্য কেউ এলে আমি তাকে ডিরেক্ট না বলে দিচ্ছি যে না আর হবে না, কিন্তু যখন তোমাদের নাম করে কেউ বলবে, তখন তাকে না বলা যাচ্ছে না, অসুবিধা হয়ে যাচ্ছে। কেন, যেহেতু একজন স্টুডেন্ট পড়ে, সে রেকমেন্ড করেছে, সেটা আমাদের কাছে অনেক একটা মানে মূল্যবান বিষয়। তো সেটা আমি কখনো করতে পারি না। এই কারণে আমি লাস্ট বারের মতো বলছি, যদি মনে হয় কোনো বন্ধু পড়বে, 31 তারিখের মধ্যে জয়েন করাবে, তারপরে কিন্তু আর করিও না। একদম ডিরেক্ট বলে দেবে না এই ব্যাচে আর হবে না। বুঝাতে পারলাম? ক্লিয়ার হলো ব্যাপারটা? চলো এবার যাচ্ছি। এটা কি গেল? যোগ, বেসিক নিয়ম গেল, মিসিং নাম্বার গেল। এই পর্যন্ত প্রত্যেকে বুঝে গেছো? একটু কনফার্ম করে দাও। এই পর্যন্ত বুঝে গেছো? একটু কনফার্ম করে দাও। স্যার তাহলে কি অ্যান্সার যদি অপশনে দেয়, তখন কি 5 4 1 দেবে? না না, তোমাকে এ সমান কত হবে, বি কমান ওরকম লিখে দেবে পুরো। ও এ ঠিক সমান এত, আছে। বি সমান এত দিয়ে 4টে অপশন দিয়ে দেবে, বুঝেছো? এবারে ওগুলো অপশন থাকলে একটা সুবিধা হয়, অপশন গুলো বসিয়ে বসিয়ে চেক করে করা যায়, কিন্তু টাইম চলে যায়। ঠিক আছে, পদ্ধতি ভালো করে জানা থাকলে তাড়াতাড়ি হবে। কিন্তু নাই মামা থেকে কানা মামা ভালো না। ঠিক আছে, যে দেখা গেল যে একদমই সে করতে পারছে না। একজন বলছে আচ্ছা স্যার বলুন তো, কখন সকালবেলা কখন ঘুম থেকে উঠে পড়তে বসলে ভালো হয়? ঠিক আছে, তো একজন বললো যে স্যার 6টার সময় উঠে যদি পড়তে বসা হয় খুব ভালো হয়। ঠিক আছে, তো সবাই বলছে যে স্যার 6টার সময় যদি উঠে পড়তে বসা হয় তাহলে খুব ভালো হয়, ওই সময় মন একদম স্থির থাকবে, খুব ভালো পড়াশোনা হচ্ছে। ঠিক আছে, আর একজন বলছে আচ্ছা কেউ যদি 10টার সময়, মানে তখন স্যার বললো যে আচ্ছা 10টার সময় ধরো কেউ পড়তে বসলো, তাহলে সেটাকে তুমি কি ভালো চোখে নেবে না খারাপ চোখে নেবে? তো প্রায়জন বলছে না স্যার সকাল 6টায় পড়তে বসলে ভালো হয়, 10টার সময় ঠিক ভালো নয়, ও অন্যমনস্ক বেশি হবে, ওই টাইমটা খুব পারফেক্ট না। আরেকজন উত্তর দিল যে না স্যার, এমনও অনেকজন আছে জীবনে পড়তেই বসে না, তার থেকে 10টায় পড়তে বসে তো অনেক ভালো। 6টায় উঠে তো দূরের কথা, ও জীবনে পড়তেই বসে না, তো তার থেকে ও 10টায় পড়তে বসে অনেক ভালো। তো তেমনি তুমি কি চোখে নিচ্ছ সেটা হচ্ছে ইম্পর্টেন্ট জায়গা। ঠিক আছে, একজন মোটেও পারে না, তো আমরা নেগেটিভ কখনো ভাববো না, আমরা যে কোনো জিনিসকে পজিটিভ ভাবে ভাববো। একটা গ্লাসে অর্ধেক জল আছে, তো যারা নেগেটিভ চিন্তা করে তারা বলবে স্যার গ্লাসটা না অর্ধেক ফাঁকা, আর যারা পজিটিভ চিন্তা করেছে বলবে স্যার গ্লাসটা না অর্ধেক ভর্তি। একই জিনিস, তুমি তাকাচ্ছ কেমন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট জায়গা। তেমনি হচ্ছে নাই মামার থেকে কানা মামা ভালো। পরীক্ষা হলে দেখা গেলো যে তুমি বসেই আছো, অঙ্ক পাচ্ছই না, বসে বসে টাইম নষ্ট করার থেকে অপশন যদি পাই, বসিয়ে বসিয়ে চেক করে করে যদি পেরে যায় তাহলে ভালো হবে। বুঝতে পারলে কি বললাম? ক্লিয়ার? চলো তাহলে এটা কি গেল, এটা মিসিং নাম্বারে গেল। নেক্সট আমরা যাব, নেক্সট কি আছে, ভগ্নাংশ। ভগ্নাংশে যোগের প্রথম নিয়ম, একের সাথে যদি তোমাকে কোনো ভগ্নাংশ যোগ করতে বলা হয়, উপরটাকে লব বলে,
নিচেটাকে কুশ নয়, নিচেটাকে হর বলে, ঠিক আছে? লব কুশ আবার বানিয়ে দিও না, ঠিক আছে? তারপর আবার রামায়ণ পড়ে শেষে সীতাকে রামের মা বলে দেবে। তো 1 + 3/4 এটা করতে বলেছে। বলছে কত হবে, মন দিয়ে শুনবে। একের সাথে যদি কোনো ভগ্নাংশ যোগ করো, নিচে যেটা থাকবে অলওয়েজ নিচে সেটা থাকবে, ওর কোনো চেঞ্জ হবে না। উপরে কি হবে, লব আর হরকে যোগ করে উপরে বসিয়ে দেবে, সেটা হবে রাইট অ্যান্সার। এইভাবে শিখলে কি লাভ, মাইন্ড ক্যালকুলেশন করতে পারবে। কেউ বললো 1 + 3/7 কত হবে, তুমি বলে 3/7, নিচে 7 হবে, 3 আর 7 যোগ করে উপরে হবে, মানে 10/7। আমি কি বোঝাতে পারলাম? কনফার্ম করো। আরেকবার বলুন একটু, যদি একটু আস্তে বলুন। একের সাথে যদি কোনো ভগ্নাংশ যোগ করতে যাই, নিচে যেটা থাকবে ভগ্নাংশের সেটা নিচেই থাকবে, তার কোনো চেঞ্জ হবে না। আর লব আর হরকে যোগ করে উপরে বসবে। যেমন আমি যদি 1 + 3/4 করি, তাহলে সেটা কি হবে, নিচে 4 হবে, উপরে কি হবে, 4 আর 3 যোগ করে উপরে হবে। বোঝাতে পারলাম? বলো এবার, বলো সমীর বলো 1 + 7/11 কত হবে? 1 + 7/11। 7/11 তাহলে নিচে 11 হবে, তাহলে 18। হ্যাঁ, 18/11 হবে। বুঝেছো? এটা বলে মাইন্ড ক্যালকুলেশন, রাইট? দারুন দারুন স্যার। তো আমরা এগুলো, এই ছোটখাটো স্ট্র্যাটেজি গুলো যদি শিখে রাখি, তাহলে আমার পরীক্ষা অনেক টাইম সেভ করবে। ঠিক আছে, প্রত্যেকে ক্লিয়ার? স্যার ইংলিশটা আপনি নিলে খুব ভালো হয়। আচ্ছা, এবার আসছি, শোনো। ধরো সাপোজ তোমাকে দেয়া আছে 1/1/2 প্লাস 3/2/4 দিয়েছে। বলছে এই দুটো যোগ করে কত হবে, করে ফেলো আগে। 1/1/2 প্লাস 3/2/4 দিয়েছে, দিয়ে যোগ করতে বলছে, বলো কত হবে? বাইশ বাই 4। কত হচ্ছে? 22/4। 22/4 বলছো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, সবাই বলো, প্রত্যেকে মেসেজ বক্সে আনসার দাও, নাহলে মাইক্রোফোন অন করে বলো। 2/4 বলছে। সেটা 20/4 হবে। 20/4 স্যার উত্তর 5 হবে। 20/4 আবার উত্তর 5 হবে। 5/8। তো 5 বলছে, 20/4 মানে 5। আচ্ছা, 5 স্যার। হ্যাঁ স্যার 5 হবে। 5 হবে স্যার। আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার না। ভুল মানুষ মাত্রই করে, আমরা তো মানুষ, গরু ছাগল নয়। তো আমরা ভুল করবো না তো কে করবে, তাই না? কোনো ব্যাপার নেই, একদম ভাববে না নিজেকে গরু ছাগল, ঠিক আছে? একদম মানুষই ভাববে। গরু ছাগল ভুল করে না, ভুল মানুষই করে, ঠিক আছে? চলো দেখে নিই, মন দিয়ে শোনো। কি দিয়েছে দেখো, 1/1/2 দিয়েছে, 3/1। একটু ভালো করে শুনবে আমার কথাটা, একদম ভালো করে শুনবে। আচ্ছা বলো তো, একটা গোয়ালে আছে আর একটা ধরো ঘর আছে, মানুষ আর গরু এক জায়গাতে মিলে আছে, তোমার উচিত কি? উচিত কি বলো? মানুষগুলোকে মানুষের জায়গায় পাঠাবো আর গরুগুলোকে গোয়ালে পাঠাবো, ঠিক তো? আলাদা করে দেবো তো? ঠিক। এখানে তেমনি যে নাম্বারটা আছে, এটা দেখো একটা মিক্সড নাম্বার আছে, এটাকে মিশ্র ভগ্নাংশ বলে। 1/1/2 এটা একটা মিশ্র ভগ্নাংশ, এখানে পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ দুটো মিলে আছে, এটাকে মিশ্র বলে। তোমার প্রথম কাজ হবে পূর্ণগুলোকে পূর্ণের সাথে আর ভগ্নাংশগুলোকে ভগ্নাংশের সাথে যোগ করা। মানে 1-এর সাথে 3 যোগ করলে কত হয় গো? 4। আর ভগ্নাংশের সাথে ভগ্নাংশ যোগ করবে, ভগ্নাংশের সাথে ভগ্নাংশ যোগ করবে। এবার এই যোগটা একটু মজার দেখো, নিচে একজনের আছে 2, একজনের আছে 4, তুমি দুজনের সমান বানাবে। বলো তো, প্রথমটাকে যদি 4 বানাতে চাও কত দিয়ে গুণ করতে হবে? 2। 2।
উপরে একটা 2 গুণ করতে হবে, নিচে একটা 2 গুণ করতে হবে, তাই তো? ঠিক তো? কারণ যা করবো উপর নিচে সেম করবো তো, বলো। হ্যাঁ স্যার ওই 2/4টাকে তো ছোট ভগ্নাংশে পরিণত করলে হ্যাঁ, হাফ হয়ে যাবে। একদম, আরো ভালো বুদ্ধি যে স্যার এটা কেন করছেন, আপনি এইখানেই করুন 2/4 যেটা আছে সেটাকে 1/2 করে নিন। মানে আমার একটাই টার্গেট হবে দুজনের হরকে সেম করা। আমার কি টার্গেট হবে? দুজনের হরকে সেম করা। তাতে ফায়দা কি? হরটা নিচে বসে যাবে, উপরগুলো নর্মাল যোগ হয়ে যাবে। তার মানে মজার বিষয় হয়ে গেল, ক্যালকুলেশনটা হয়ে গেল 5। এটা মাইন্ড ক্যালকুলেশনও করা যাবে কি করে না, 3 আর 1 দুটো পূর্ণ সংখ্যা, যোগ করে নিলাম 4, 2/4 মানে হাফ, হাফ হাফ যোগ করলে 1, 4 আর 1 মিলে মোট 5, হাফ হাফ যোগ করলে 1, 3 আর 1 যোগ করলে 4, হয়ে গেল আমার 5। বলো বুঝলে? স্যার আরেকবার বলুন। পূর্ণ সংখ্যার সাথে পূর্ণ সংখ্যাকে যোগ করো, পূর্ণ সংখ্যার সাথে পূর্ণ সংখ্যা যোগ করো, কত হবে? 3 আর 1 যোগ করলে 4, প্লাস ভগ্নাংশের সাথে ভগ্নাংশ যোগ করো। 2/4 মানে তুমি 1/2 লিখতে পারো, হাফের সাথে হাফ যোগ করলে হবে 1, তাহলে মোট হয়ে গেল 5। বলো বুঝলে কিনা? হ্যাঁ স্যার। 50 পয়সার সাথে 50 পয়সা করলে 1 টাকা হয়ে যায় না? বুঝেছো? ক্লিয়ার? প্রত্যেকে বুঝেছো? কনফার্ম করো। হ্যাঁ স্যার। দেবো একটা? হ্যাঁ স্যার দিন। ঠিক আছে। 3 পূর্ণ 2/5 প্লাস 5 পূর্ণ 3/5 সমান কত হবে? নয়। 9 কিছু নয়? স্যার 9 কি বলছো? কিছু নয়? 9 আমি বললাম 9 বলছো, যে না না কিছু হবে না, এটা যোগ করলে কিছু হবে? 9 9 হবে। 9 হবে। বাকিরা 9 হবে, 9। ওকে, একদম ঠিক, 9 হচ্ছে। 3 এর সাথে 5 যোগ করে নিলাম 8, 2/5 এর সাথে 3/5 যোগ করলে নিচে যেহেতু হর সমান তাই উপরে যোগ করে দিলেই হয়ে যাবে। হর সমান হলে উপরে যোগ করে দিলেই হয়ে যাবে। তো 8 + 1 হয়ে গেল 9। প্রত্যেকে বুঝলে কিনা বলো? যদি দুটো ভগ্নাংশের হর সমান হয় তাহলে শুধু লবগুলো যোগ করে দাও, যদি হর সমান না থাকে তাহলে সমান বানিয়ে নাও, যদি হর সমান না থাকে তাহলে সমান বানিয়ে নাও, তাহলে তোমার দেখবি ইজি হয়ে যাবে। ওকে, এবার একটা কোশ্চেন, দাঁড়াও, তোমাদের পরীক্ষা এসেছিল এমনই একটা কোশ্চেন, নাম্বার সিস্টেমের যে পিডিএফটা ছিল ওটা গ্রুপে দেওয়া ছিল না তো, ওখান থেকেই বলছি একটা কোশ্চেন পরীক্ষায় এসেছিল যেটা, একটা খুঁটির 1/10 অংশ লাল, 1/20 অংশ সাদা, 1/30 অংশ নীল, 1/40 অংশ কালো, 1/50 অংশ বেগুনি, 1/60 অংশ হলুদ, বাকি অংশ সবুজ রং করা হয়েছে, বাকি অংশটা সবুজ রং করা হয়েছে। সবার প্রথমে আমাকে বলো সবুজ অংশ কত অংশ করা হয়েছে, সবুজ রং কত অংশ করা হয়েছে প্রথমে বলো, সবুজ রং কত অংশ করা হয়েছে?
1/10 লাল, 1/20 সাদা, 1/30 নীল, 1/40 কালো, 1/50 বেগুনি, 1/60 হলুদ। বলছে বাকি অংশ সবুজ করা হয়েছে। সবার প্রথমে তুমি বলো সবুজ কত করা হয়েছে। মোট অংশটা কত? এক। এক অংশ। এক অংশ। তোমার প্রথম কাজ হচ্ছে সমস্ত রং কত হয়েছে সেটা একটু হিসেব করা। কত হচ্ছে সেটা? 600। কত হচ্ছে? 600। লসাগু 600। বলো। লসাগু 600 আসছে। 600। 600 স্যার। আর কে কি বলে দেখা যাক। স্যার 1/10 কমন নিলে তো ভালো হবে। বলো। তাই তো ভাবছি। 1/10 কমন নিলে তো ভালো হবে। 1/10 কমন নিয়ে নাও, তাহলে হয়ে যাবে 1 প্লাস 1/2, 1/3, 1/4, 1/5, 1/6। সবার কাছ থেকে নিচ থেকে 10 করে কমন নিয়ে নিয়েছে। এবার বলো তো 2, 3, 4, 5, 6 আছে তো, সবার নিচে একই বানিয়ে ফেলো। 6-এর লসাগু করে ফেলতে পারো, লসাগু দিয়েও করতে পারো ছোট থেকে যেটা করেছো। এদের লসাগু কি হবে? 180 হচ্ছে তো স্যার। 2, 3, 4, 5, 60। এদের লসাগু 60 হবে। 60, তাই তো? 60, 6 0 60। 6 0 60। তাহলে প্রথমটা কত হচ্ছে 60, 2 থাকলে কত হবে 30, 3 থাকলে কত হবে 20, 4 থাকলে কত হবে 15, 5 থাকলে কত হবে 12, 6 থাকলে হচ্ছে 10। মোট কত হলো? আবার যোগ করার যে টেকনিকটা বললাম, দশকের ঘরগুলো আগে যোগ করে ফেলো। 6, 3, 9, 2, 11, 1 12, 1 13, 1 তো মানে 140 প্লাস এককের অঙ্কে কি আছে 5027, 147 হচ্ছে। বলতো 147 হচ্ছে। 147/600। বুঝেছো এইটুকু? এইটুকু বুঝেছো কিনা বলো? 147/600 কোথায় অসুবিধা আছে বলো? যার যেখানে অসুবিধা বলে ফেলো। 147/600 হচ্ছে 1/10, 1/20, 1/30, 1/40 করে ফেললাম। ঠিক আছে তো? একশো 147/600। এবার আমি বলেছিলাম কি বাকি অংশ 1 থেকে বাদ দেবো তো। যেমন যোগ করার নিয়ম কি শেখালাম একের সাথে? বলো, যোগ করার নিয়ম কি শেখালাম একের সাথে? নিচেরটা সেম হবে আর উপরগুলো যোগ হবে। তাহলে বিয়োগ করার সময় কি করবে? নিচেরটা সেম হবে, এই দুটোর মধ্যে বিয়োগ করে দেবে। 453। এই দুটোর মধ্যে বিয়োগ করে দেবে। এবার তুমি বলেছো আমি তো মুখে মুখে পাচ্ছি না। 147 কঠিন নাম্বার বলে মুখে মুখে পাচ্ছ না। তুমি যদি 150 ভাবতে, তাহলে 600 আর 150-র মধ্যে পার্থক্য কত গো?
বলো 450 450 450, কিন্তু তোমার আছে 147, তাহলে কি হওয়া উচিত? 453 বুঝলে? 450 এমনি হতো যদি 150 হতো, যদি 600 থেকে 150 বাদ দিতে তাহলে 400 450 হতো, কিন্তু আরো তুমি কি করছো, 150 না বাদ দিয়ে 147 বাদ দিচ্ছ, তাহলে 3 আরো একটা বেড়ে যাবে, 453। কি ঠিক তো? এইটা হবে তোমার আনসার। এইটুকু বুঝলে কিনা প্রত্যেকে স্যার লসাগু আমার 180 আসছে কেন? বড় রেজাল্ট দেখো, 60-এর গুণিতক যেগুলো করবে না সেগুলো সবই লসাগুর মধ্যে মানে লসাগু বলা যাবে না, সাধারণ গুণিতক বলতে পারি। 2 3 4 বলছি 2 3 4 5 6 এটার যদি আমি এলসিএম করি তাতে 180 আসছে। 2টা 4-এর মধ্যে চলে যায়, তো 2-কে নেওয়ার দরকারই পড়ে না। আচ্ছা নিচ্ছি না, এমনি 3-কে নেওয়ার দরকার পড়ে না, যাবো না। 6-এর মধ্যে চলে যায়। যেগুলো একটার মধ্যে চলে যাবে না সেগুলো নেওয়ার দরকার নেই। এই যে তোমরা লসাগু করছো, ধরো তুমি এখানে 1 2 3 4 5 6 লসাগু করতে যাচ্ছ, এটা বোকামি। 1 2 3 4 5 6 লসাগু করার কোনো দরকার নেই। কাদের করবে? যারা একজনের ভিতরে চলে যাবে তাদের দরকার নেই। 1 চলে গেছে, 2 চলে গেছে, 6-এর ভিতরে আছে, 3 6-এর ভিতরে আছে, শুধু 4 5 6-এর করো তাহলেই হয়ে যাবে। বুঝলে? এবার 4-এর মধ্যে কি বলতো, 4-এর মধ্যে 2 2 আছে, একটা 2 কিন্তু 6-এর মধ্যে চলে যায়, তাই না? তো এই জন্য আলটিমেট 6 5 আর 2 গুণ করলে হয়ে যায়। ওকে, এবার তুমি যদি বেশি করে লেখো 120ও না, কোনো প্রবলেম নেই, বলো। বলছি এই জায়গাটা আমার একটু প্রবলেম হয়, মানে সব থেকে যেটা বড় সংখ্যা সেটাকে আমি সেটার মধ্যে বাকিগুলো যাচ্ছে কিনা দেখবো। যেমন এখানে যেটা করবে না, লসাগু করার স্ট্র্যাটেজি সব থেকে ভালো বুদ্ধি হচ্ছে, যদি তোমাকে 2 3 4 5 6 লসাগু করতে বলে, তুমি না সব থেকে বড় যেটা তার নামটা ডাকবে, ঠিক আছে? সব থেকে বড় যেটা তারই নামটা ডাকবে। ওকে, দিয়ে দেখবে বাকিগুলো সেই নাম্বারকে ভাগ করছে কিন্তু। যেমন আমি দেখলাম 6 কে 6, 6-কে দেখো 2 ভাগ করে 3 ভাগ করে, কিন্তু 4 করে না। এই জন্য আমি 6-এর মাল্টিপল নাম্বার এমন নেব যেগুলো বাকিরা সবাই ভাগ করবে এমন, ঠিক আছে? এবারে এইগুলো এত দেখতে গেলে তো একটা সমস্যা, তখন কি হয় না, ভাগ যার নিয়ম অ্যাপ্লাই করতে হয়। কি, 2 দিয়ে আর 5 দিয়ে ভাগ যাবে এমন কোন সংখ্যা আছে বলো তো? 2 দিয়েও যাবে, 5 দিয়েও যাবে, বলো। যেমন 10 আছে, 10 হচ্ছে 2 আর 5 দিয়ে। এই কারণে আমি এইগুলো দেখে না ডিরেক্ট চলে যাচ্ছি 6-এর সাথে 10 গুণ করে। বললাম দেখি তো 60 যাবে কিনা, 60 যাবে কিনা চেক করবো, 60 নাম্বারটা চেক করবো, বাকি সবগুলো দিয়ে ভাগ যায় কিনা। দেখো 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 5 দিয়ে যায়, তো অতএব 60 হয়ে গেল লসাগু। এমন একটা নাম্বার যাকে সবাই ভাগ করবে, এটা প্রত্যেকে ভাগ করবে। এবার প্রত্যেকে ভাগ করা মানে 2-কেও ভাগ করতে হবে, 5-কেও ভাগ করতে হবে। 2 এবং 5 তাকেই ভাগ করে প্রথম ওই নাম্বারকে, যেটা হচ্ছে 10। তো এটা কিভাবে ধরবো স্যার যে এটা মানে এই সংখ্যাটা নিলে এটা সব দিয়ে ভাগ যাবে? ওই জন্যই বললাম বড় নাম্বারটার নামটা রাখা, বড় নাম্বারটার নামটা রাখতে পারো। যেমন ধরো তোমাকে আমি গসাগু লসাগু যখন শেখাবো, খুব ভালো করে শেখাবো, চিন্তা নেই, কিন্তু তাও আমি বলছি, ধরো 8 আর 6 লসাগু বলতে গেলে তুমি 8-এর নামটা রাখবে। 8 একে 8, 8 2 16, 8 3 24। দেখো 6 8-কে ভাগ করে না, 6 16-কে ভাগ করে না, 6 24-কে ভাগ করে, অতএব 8 আর 6-এর লসাগু হবে 24। বুঝলে ব্যাপারটা? আচ্ছা, যদি একবার মানে দুটো সংখ্যা যেমন এখানে আছে, তাহলে 6 দিয়ে যেহেতু চলে গেল, সেহেতু আমি এটা এলসিএমটা আমি 24টা দিয়ে দিলাম। আচ্ছা, যদিও লসাগু গসাগু আমি ভালো করে শেখাবো, চিন্তা নেই। তাহলে এই প্রবলেমটা বুঝেছো তো প্রত্যেকে? ক্লিয়ার? তাহলে ভগ্নাংশের বিয়োগটাও কিন্তু আমরা দেখে নিলাম। যদি তাহলে 1 - 3/7 বলে, কি হবে আনসার? 4/7 আচ্ছা, এই 4/7 কথাটা না বলাটা ঠিক না, 4/7 বলবে না, কারণ ইন্টারভিউতে একটা প্রবলেম হতে পারে, ঠিক আছে? তো এটাকে দু রকম ভাবে বলা যায়। 7/4 আসবে না, 7/4 বলাটাও ভুল। 1/4 ভাগ। হয় তুমি বলো 7 ভাগের মধ্যে 4 ভাগ, এটা বলতে পারো যে মোট 7 ভাগ, 4 মধ্যে 4 ভাগ, বা পুরো ইংলিশে বলো 4/7, ঠিক আছে? আর না হলে যেটা বলা হয়, যেমন আমরা 1/3 কে বলি 1/3,
এটাকে সঠিক উচ্চারণ হচ্ছে বাংলাতে 1/3, ঠিক আছে? তেমনি এটা 4/7, 7 কে সপ্তাংশ বলা হয়, তাই 4/7 এরকম ভাবে কথাটা বলা হয়, 4/7, 4/7 কে। প্রপার যদি বাংলা বলি 4/7, 1/3 কে বলা হয় 1/3, 1/4 কে বলা হয় 1/4। কথাটা বুঝতে পারলে? 4 ভাগের 1 ভাগ বা 1/4, এটা হচ্ছে সঠিক উচ্চারণ। আমরা শর্টকাট হিসেবে 1 এর 4, 2 এর 4 এরকম বলে থাকি, কিন্তু সঠিক উচ্চারণ ইন্টারভিউ ক্ষেত্রে একটা প্রবলেম হবে। ওকে স্যার, হুম, স্যার অনেক বই দেখেছি আপনার, ক্লাস 4 এর বইয়ে বা 3 বই দেখেছি যে 4 এর 7, তো এটা ভুল তাহলে নাকি? 4 এর 7 বলে না নরমালি, ঠিক আছে? আর যদি কোথাও থাকে সেটা কিন্তু বলাটা উচিত না। হয় 7 ভাগের মধ্যে 4 ভাগ বলো, আর নালে 4/7 এই কথাটা বলা ভালো। স্যার আমি একটা পাবলিক স্কুলে পড়াই, তো ওই স্কুলে দেখলাম আমি এভাবে করা আছে যে 4 এর 7। 4 এর 7 কথাটা বলাটা ঠিক না, বুঝলে? ঠিক আছে। হয় তুমি 4/7 বলো, ভালো। ওকে, কারণ কে কেমন ধরবে কোনো ঠিক নেই। আমরা নর্মালি ছোট থেকে ওরকমই করে আসি, 1 এ 2, 2 এ 3 এরকম ভাবে বলে থাকি, কিন্তু এখানে অনেক কিছু মিনিং বুঝিয়ে যায়। ওকে ওকে স্যার। আচ্ছা, এবার ভগ্নাংশের বিয়োগটা তাহলে গেল, তাহলে 1 - 5/11 যদি দেই কত হবে? 6/11। 6/11। আচ্ছা, যদি এরকম ভগ্নাংশের দেওয়া হলো 3 পূর্ণ 2/3 মাইনাস 2 পূর্ণ 1/3, কত হবে বলো দেখি আনসার? 3 পূর্ণ 2/3 মাইনাস 0 কত হবে? 1/3। দেখো 3 থেকে 2 বাদ দেবে, পূর্ণের সংখ্যা থেকে পূর্ণ সংখ্যা বাদ দেবে 4/3। আর ভগ্নাংশ থেকে ভগ্নাংশ বাদ দেবে, 4/3। তো এখানে হয়ে যাবে 1, আর এখানে কত হয়ে যাবে? 1/3। 4/3। পূর্ণ সংখ্যা থেকে পূর্ণ সংখ্যা বাদ দেবে, ভগ্নাংশ থেকে ভগ্নাংশ বাদ দেবে। ওদের রেজাল্ট আলাদাভাবে ক্যালকুলেশন, এদের রেজাল্ট আলাদাভাবে ক্যালকুলেশন। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। পূর্ণ সংখ্যাকে পূর্ণ সংখ্যার ক্যালকুলেশন করো, ভগ্নাংশ ভগ্নাংশের মতো ক্যালকুলেশন করো, আর আলটিমেট ওই রেজাল্টটা, যেহেতু 3 পূর্ণ 2/3 মানে ওটা কিন্তু 3 + 2/3, মানে আমরা অ্যাকচুয়ালি যে 1 পূর্ণ 1/2 যেটা বলি না, এইটা যেটা বলি এটা মানে 1 + 1/2। ওকে, ঠিক আছে? স্যার আর একবার আগে তো বুঝিয়ে দিন, বুঝলাম না প্লাস চিহ্ন। প্লাসটা কেন হলো? কারণ ধরো 3 পূর্ণ 2/3 দিয়েছি মাইনাস 2 পূর্ণ 1/3 দিয়েছি, এটাকে অরিজিনালি তুমি কি লিখতে? 3 + 2/3 মাইনাস 2 + 1/3 করতে, রাইট? এবার পূর্ণ সংখ্যা থেকে পূর্ণ সংখ্যা বাদ দাও, ভগ্নাংশ থেকে ভগ্নাংশ। ওকে, এই জন্য 4/3। বোঝা গেল? হ্যাঁ স্যার। মাইন্ড ক্যালকুলেশন করলে 3 থেকে 2 বাদ দেবো, 2/3 থেকে 1/3 বাদ দেবো, ঠিক আছে তো? 7 পূর্ণ 2/7 মাইনাস 5 পূর্ণ 1/7 কত হবে? বলো। 15/7। বুঝেছো? 15/7। কত থেকে বুঝেছো কনফার্ম করো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। 4/7। তাহলে ভগ্নাংশের যোগ শিখলে বিয়োগ শিখলে, তাই তো? ভগ্নাংশের যোগ বিয়োগ শিখলে, এমনি নাম্বারের মিসিং নাম্বারে কি শিখেছো? মিসিং নাম্বারে শুধু যোগটা শিখেছো, শিখেছি। বিয়োগ একটা দেই।
পরে দেখি 2ab মাইনাস 1 2 3 সমান 4 5 1। a আর b এর মান কত হবে? সেভেন এর মান 9 সেভেন এর সেভেন মান সেভেন কত হবে? এর মানে স্যার বি মান স্যার। সেভেন 7 7 দুটোই 7 হ্যাঁ a ও 7 b ও 7 তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। বুঝে গেছো? হ্যাঁ স্যার। এটা যোগ করলে কত হবে? এটা যোগ করলে কত হবে? স্যার 1/123 এটাকে কমন নিয়ে নিয়ে কমন নিয়ে নিলে তো হয়ে যাবে। করে বলো। হ্যাঁ স্যার। স্যার বিশাল বড় হলো তো। কত হচ্ছে বলো? 11/738। হ্যাঁ স্যার ওটাই আসছে। হ্যাঁ স্যার ওটাই আসছে। 11/103 ইন্টু 6 গুণ করে দেখি কত হবে। হ্যাঁ স্যার। বুঝেছো পর থেকে? পর থেকে বুঝেছো? হ্যাঁ স্যার 11/738। সকলের হয়েছে? কনফার্ম করবে। হ্যাঁ স্যার। সকলের হয়ে গেলে কনফার্ম করো তাড়াতাড়ি, ফার্স্ট। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বাকিরা 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 তাড়াতাড়ি রিপ্লাই করো। ওকে, তাহলে আপাতত কি কি শিখলাম আমরা বলে ফেলো। কি কি শিখলাম? একদম যদি ফার্স্ট পেজে চলে যাই, আমরা নর্মাল যোগ শিখেছি, নর্মাল বিয়োগ শিখবো, এখনো শিখিনি। মিসিং নাম্বারের যোগ শিখেছি, মিসিং নাম্বারের বিয়োগ শিখেছি, ভগ্নাংশের যোগ শিখেছি, ভগ্নাংশের বিয়োগ শিখেছি। এখন আমাদের বাকি কি? দশমিকের যোগ, দশমিকের বিয়োগ আর নর্মাল বিয়োগ। কত হবে বলো? কত হবে বলো? স্যার 1 হবে একটা। বলো। 5টা 9 আছে স্যার আর ওখানে 9 6টা শূন্য। 9 পরে 4টে 0 1। 9 এর পরে 4টে 0 1। হ্যাঁ দ্বিতীয় মানে যেটা সেকেন্ড ফার্স্টে যেটা করেছিলেন তার উত্তর বলছি। আচ্ছা, আর একটা আর এটা করিনি।
এটা হচ্ছে 96758 হবে। কত হচ্ছে? 96758। 96758। আর এটা 90001। এটা সবার হয়েছে কিনা বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে। তুমি যখন বিয়োগটা করতে যাচ্ছ ভালো করে শোনো। এই বিয়োগটা করতে দেওয়া হলো ইন্টারভিউতে, দিয়ে বললো, তুমি বললে প্রথমে কি যে এখানে শূন্য আছে, আগে থেকে ধার নিলাম, এক ধার নিলাম, দিয়ে এটা 10 হয়ে গেল, 10 থেকে 9 বাদ দিলে 1 বললে। আর প্রথম কোশ্চেন আসবে যে তুমি তো নিলে 1, এখানে এসে সেটা 10 কি করে হয়? নিয়েছো তো 1 ধার, এখানে এসে 10 কি করে হলো? আনসার তো 10 ধরে নিলাম। বলো। আমি তো 10 ধরে নিলাম। ধরে নিলাম মানে প্লেস ভ্যালু ফেস ভ্যালুর ওই জায়গাটা, মানে ও, বুঝিয়ে বলো। প্রথমটা থেকে 10 থেকে হ্যাঁ, স্যার প্রথমটাই আমরা তো 10ই ধরে ধার নিই। আচ্ছা 10 ধার নিলে, বেশ ঠিক আছে, 10 ধার নিলাম, 10 থেকে 9 বাদ দিলে 1 হলো। আগেরটা তারপর কি হবে? ওটা তো তাহলে কত ছিল? এর তো কাছে ছিল না, এখানে কি লিখবো তাহলে? স্যার 1 দশক ধার নিয়েছি। 9 কি করে পেলে? এবার বোঝাও 9 কি করে পেলে? স্যার ওই তো ওখানে ধার নিলাম সেজন্য সামনে 1 কমে গেল। এদিকে বলছে 10 কমে দিয়েছো, আবার এখন বলছে 1 কমে গেল, ব্যাপারটা বুঝলাম না। 10 থেকে হাতের 1 কমে গেল। স্যার প্রত্যেকটা ঘর 10 গুণ করে বড়। হ্যাঁ, এখানে ব্যাপারটা কি জানো তো, একদম গল্পের মতো ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো। একটা ছোট অঙ্ক দিয়ে আমি বোঝাচ্ছি। ধরে নাও তুমি 511 টাকা থেকে 123 টাকা বিয়োগ করবে, ঠিক আছে? ভালো করে শুনবে। দেখা গেল যে তুমি কারোর কাছ থেকে 3 টাকা ধার নিয়েছো, এইটুকু বুঝবে, কারোর কাছ থেকে তুমি 3 টাকা ধার নিয়েছো। এবার কি হচ্ছে, ওই ছেলেটা বা মেয়েটা তোমাকে 3 টাকা চাইছে, যে এই 3 টাকা আমার কাছ থেকে নিয়েছিলি দে। তোমার কাছে সেটা নেই, তুমি ওকে দিতে পারছো না, তোমার কাছে আছে 1 টাকা, ঠিক আছে? তোমার কাছে আছে কত? 1 টাকা। এবার 3 টাকা ধার নিয়েছো, 3 টাকাও চাইছে, তুমি বলছো ভাই আমার কাছে তো 1 টাকা আছে, তোকে পরে দেবো। ও তোমার মাথা খেয়ে ফেলছে, তুই আগে 3 টাকা দিবি দে, নাহলে আমি সবার সামনে অপমান করে দেবো। যা, বড় বিপদে পড়লাম। এবার তুমি কি করলে, তোমার এক দাদা বা বন্ধু কাউকে একটা বললে যে আমাকে 2 টাকা দিবি, একজনকে 3 টাকা শোধ করতে হবে, আমার কাছে 1 টাকা আছে, 2 টাকা দিলে আমার শোধ হয়ে যাবে। প্রচুর মাথা খাচ্ছে। ও বলে দেখ আমার কাছে না 2 টাকা নেই, আমার কাছে 10 টাকার নোট আছে, 20 টাকা, মানে দুটো 10 টাকা নিতে পারিস, একটা 10 টাকা নিতে পারিস, 10 টাকার নোট আমার কাছে অ্যাভেলেবেল আছে, খুচরো নেই আমার কাছে। তখন তুমি বলে ঠিক আছে, তুই আমাকে একটা 10 টাকার নোট দে, একটা 10 টাকার নোট দে, তাহলেই চলবে, আমি ওকে দিয়ে বাকিটা তোকে রিটার্ন করে দেবো। তো এখানে যেটা ব্যাপার হয়, এই ঘটনাই ঘটে। এই সামনের ঘরটা থেকে এখানে যখন ভ্যালু আসে না, এগুলো একক, দশক, শতক, এই যে ব্যাপারটা থাকে, 10 করে এদের মধ্যে গল্প থাকে। মানে দশকের ঘরে যে থাকে সেখানে একটা 1 থাকা মানে কিন্তু ওখানে একটা 10 টাকা বোঝায়, 2 থাকা মানে ওখানে দুটো 10 টাকা বোঝায়। কিন্তু এককের ঘরে যে থাকে সেখানে 3 থাকা মানে 3টে 1 টাকা বোঝায়। এই কারণে যখন দশকের ঘর থেকে একটা 10 যায় এককের ঘরে, সেখানে গিয়ে সেটা 10টা কয়েনের সমান হয়ে যায়।
এখানে ছিল একটা 10 টাকার নোট, ওখানে গিয়ে 10টা কয়েনের সমান হয়ে যায়। তাই তোমার কাছে থাকা একটা কয়েন আর 10টা কয়েন মিলে মোট 11টা কয়েন হয়ে যায়। ওই 11 থেকে 3 শোধ করে দিলাম, বেঁচে থাকে 8। আর আগের জন যেহেতু একটা 10 টাকার নোট তার কাছে ছিল, সে দিয়ে ফেলেছে, তাই তার কাছে আর কোনো 10 টাকার নোট নেই, তার কাছে শূন্যখানা 10 টাকার নোট আছে। সে আবার লোকের শোধ করতে পারে না, তখন আগের জন মানে শতকের ঘর থেকে সে আবার টাকা ধার চায়। শতকের ঘরে আছে 5টা 100 টাকার নোট, ও কি করে একটা 100 টাকার নোট দেয়, যেটা তার আগের ঘরে দশকের ঘরে এসে 10টা 10 টাকার নোটে পরিণত হয়। 10টা 10 টাকার নোট থেকে দুটো 10 টাকার নোট শোধ করে দিলে 8টা 10 টাকার নোট বেঁচে থাকে। এইভাবে সিস্টেমটা চলে, তাই প্রবলেমটা এইভাবে করা হয়। আমি কি ব্যাপারটা একটু ক্লিয়ার করতে পারলাম? বলো একটু আরেকবার বলুন। বলো কি বললে, আরেকবার বলবো? হ্যাঁ স্যার। ছিল ধরো সাপোজ 523 টাকা দিলাম কথার কথা, এখান থেকে আমি 177 টাকা বাদ দিতে চাইছি, ঠিক আছে? এই যে প্রথম ঘরটা, এটা হচ্ছে এককের ঘর, তারপরে ঘরটা দশকের ঘর, তারপর ঘরটা শতকের ঘর। এই শতকের ঘরে 5 মানে কি জানো? শতকের ঘরে 5 মানে কি জানো? 5টা 100 টাকার নোট। আর দশকের ঘরে 2 মানে কি জানো? ওখানে দুটো 10 টাকার নোট আছে। এককের ঘরে 3 মানে 3টে 1 টাকার নোট আছে বা 1 টাকার কয়েন আছে। তোমার কাছে 3টে 1 টাকার কয়েন আছে, তুমি কি 7টা কয়েন শোধ করতে পারবে? বলো, পারবে না তো? ক্লিয়ার? তুমি ধার নেবে আগের জনের কাছ থেকে, ও বলছে আমার কাছে খুচরো নেই, তুই নিলে আমার কাছ থেকে 10 টাকার নোট একটা নেই, ও তোমাকে একটা 10 টাকার নোট দেবে। তোমার কাছে সেটা কটা কয়েনের সমান বলো? 10টা। তাহলে তোমার কাছে 3টে কয়েন ছিল, আরো 10টা কয়েন এলো, ওর কাছে যেটা একটা 10 টাকার নোট, এটা তোমার কাছে 10টা কয়েনের সমান। যেমন আম্বানির কাছে 1 কোটি টাকা, আমাদের কাছে সারা জীবনের টাকা, তাই না? ওর কাছে 1 কোটি টাকা হচ্ছে 1 টাকার সমান, আম্বানির কাছে 1 কোটি টাকা 1 টাকার সমান। বুঝলে ব্যাপারটা? ক্লিয়ার হলো? পজিশন অনুসারে ভ্যালু চেঞ্জ হয়। একটা জলের বোতল বাড়িতে যখন খাচ্ছ ফ্রি, বাইরে বেরোবে এমনি 10 টাকার দিয়ে কিনতে হবে, প্ল্যাটফর্মে চলে যাবে 15 টাকা দিয়ে কিনতে হবে, তারপর ফ্লাইট ধরতে যাবে, ওখানে দেখবে ওইটার দাম 100 টাকা। মরুভূমিতে চলে যাবে, ওইটার দাম লাখ টাকা। অতএব স্থান পরিবর্তনের সাথে সাথে মান পরিবর্তন হয়, জিনিসটা একই, স্থান পরিবর্তনের সাথে সাথে মান পরিবর্তন। এই জন্য একটা কথা বলে, যদি তোমাকে কেউ সম্মান না করে, রেসপেক্ট না দেয়, তোমাকে যদি সবাই খুব ছোট ভাবে, নিজের জায়গা পরিবর্তন করো, নিজেকে পরিবর্তন করবে না। তুমি মানুষটা ভালো, তুমি শুধু জায়গা পরিবর্তন করো, ওইরকম মানুষের সাথে মেশো না, দেখবে তোমার স্থান বেড়ে যাবে। বুঝতে পারলে? এখানে এই অঙ্কে আমাদের এককের ঘরে 3 আছে, মানে 3টে 1 টাকার নোট ছিল বা কয়েন ছিল। দশকের ঘরে দুটো 10 টাকার নোট আছে, সেখান থেকে একটা ধার দিলাম, দিলে এখানে হয়ে গেল 13 টাকা। সুবর্ণ বুঝেছো? 13 থেকে 6। এখানে দেখো দুটো যে 10 টাকার নোট ছিল সেটা একটা দিয়ে দিয়েছে, তাহলে এখন তার কাছে কটা আছে বলো? একটা 10 টাকার নোট আছে। সে যখন শতকের ঘর থেকে ধার নেবে, সে শতকের ঘরে একটা নোট দেওয়া মানে সেটা কতগুলো 10 টাকার সমান বলো? 10টা 10 টাকার সমান। 10টা 10 টাকার সমান 100 টাকা। আর একটা ছিল, মোট 11টা হয়ে গেল। 11 থেকে 7 বাদ দিলে 4, এই একটা দিয়ে দিয়েছে, 4 থেকে 1 বাদ দিলে 3। এইভাবেই বিয়োগ করা হয়তো। এবার পরীক্ষা হলে তো অত চিন্তা ভাবনা করা যাবে না, তাহলে পরীক্ষা হলে আমরা যখন বিয়োগ করব, তখন সব থেকে সলিড পদ্ধতি কি? পরীক্ষা হলে যখন কোনো বিয়োগ দেবে, সেখানে সব থেকে সলিড পদ্ধতি হচ্ছে এটা। লাস্টে যেটা থাকবে তার পিঠে 1 বসাবো, মানে 0 আছে তো 10, 1 থাকলে 11, 2 থাকলে 12, এরকম হয়ে যাবে। এর আগে যতগুলো 0 থাকবে সেগুলো সব কটাকে 9 লিখে নেব, যতগুলো 0 থাকবে সব কটাকে 9 লিখে নেব। অরিজিনাল যে ধার দিয়েছে তার 1 কমে যাবে। এই হয়ে গেল সিস্টেম। এবার বিয়োগ করো। 10 থেকে 9 বাদ দিলে 1, 9 থেকে 9 বাদ দিলে 0, 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 9 0। এটা হবে তোমার আনসার।
আমি কি বোঝাতে পারলাম? কনফার্ম করো। হ্যাঁ স্যার। আমি কি বিয়োগটা বোঝাতে পারলাম বক্তাকে? কনফার্ম করো। হ্যাঁ স্যার। এবার যদি আমি বাম দিকেরটা দেখি ওটা কেমন হবে, তাহলে একই প্যাটার্ন ফলো করব। প্রথমে কাজ কি হবে, 3 না ভেবে 13 ভাববো। যতগুলো শূন্য আছে তাদেরকে 9 ভাববো, যতগুলো শূন্য আছে তাদেরকে 9 ভাববো। যে অরিজিনাল ধাপ দিয়েছে সে 1 কমে যাবে। চলো এবার ক্যালকুলেশনে। 13 থেকে 5 বাদ দিলে 8, 9 থেকে 4 বাদ দিলে 5, 9 থেকে 2 বাদ দিলে 7, 9 থেকে 3 বাদ দিলে 6, 9 থেকে 0 বাদ দিলে 9। হয়ে গেল আনসার। বুঝে গেলে? বুঝে গেছো? জীবনে ভুল হবে না, জীবনে ভুল হবে না, জীবনে ভুল হবে। ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। এবার কি মনে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ শেখার আছে কিছু? কি মনে হচ্ছে? হ্যাঁ স্যার আছে। তাহলে সিলেবাসে যোগ বিয়োগ গুণ ভাগটা ভুল করে দেয়নি? স্যার ভুল করে মনে হয় সিলেবাসে যোগ বিয়োগ গুণ ভাগ দিয়ে দিয়েছে। স্যার দশমিকের গুণটাতে একটু গন্ডগোল এই যে মানে যে আপনার কি নিচে বুঝলে ঠিক আছে তো? হ্যাঁ স্যার এগুলো সব ঠিক আছে। এবার কি যাব, বাকি কি থাকলো? দশমিক। বলো, দশমিকের যোগ বিয়োগ, তাই তো? 1.3427 প্লাস 2.5432 প্লাস 3.1247 এটা দিয়েছে। একটা যোগ দিয়েছে, একটা ধরো বিয়োগ দিলাম। ওয়ান পয়েন্ট 0.0000 পাঁচটা যে আছে, পাঁচটা জিরো লিখলাম। 0.1235 এটা বিয়োগ করতে দিলাম। 0 এত দিয়েছি, সাজিয়ে দিয়েছি। তুমি এবার করে ফেলো তাড়াতাড়ি। আমি সাজিয়ে অলরেডি দিয়েছি। স্যার যোগটা হবে 7.0106। যোগটা হবে কত? 7.0106। 0102 7.0206 02 না 01? 7 2 9 7 16, 16 6 হাতে 1, 6ই তো বললাম। 9 কে 10, 10 এর 0 হাতে 1, 4 4 8 2 10 কে 11 হাতে 1, 5 3 8 9 কে 10, 10 এর 0 হাতে 1। এই তো 7.0106। বিয়োগটা বলো। 0.87655। কি হবে? 0.8765 সেম হবে। 10 9 9 9 9 0। 10 থেকে 5 বাদ দিলে 5, 9 থেকে 4 বাদ দিলে 5, 9 থেকে 3 বাদ দিলে 6, 9 থেকে 2 বাদ দিলে 7, 9 থেকে 1 বাদ দিলে 8। বুঝেছো? হ্যাঁ। সেম টেকনিক হবে, দশমিক শুধু যত ঘর আছে বসে যাবে, আর কিছু না। স্ট্র্যাটেজি সেম, দশমিক করে নেবে। প্রবলেমটা কোথায় হয়? আমি যেমন এখানে সাজিয়ে দিয়েছি, প্রবলেমটা তখনই হয় যদি একটা স্টুডেন্টকে এমন দেওয়া হয় 1 - 0.99999। এবার বলো, এটা স্টুডেন্ট ঘাবড়ে যায়। এইটা যখন দেওয়া হয় স্টুডেন্ট ঘাবড়ে যায়। তো ঘাবড়ানোর কিছু নেই, তুমি লিখে নেবে 1 পয়েন্ট, যতগুলো 9 আছে ততগুলো 0 লিখে নেবে আগে। বুঝেছো? এবার সেম স্ট্র্যাটেজিতে বিয়োগ করবে। কি বললাম? এটা 10 হয়ে যাবে, তার আগে যতগুলো 0 আছে ততগুলো 9 করে দেবে। যে অরিজিনাল ধার দিয়েছে সে 0 হয়ে যাবে। 10 থেকে 0.00 0 0। এবার বুঝেছো?
ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। যোগ বিয়োগ নিয়ে কোনো ডাউট, কোনো কোশ্চেন? যোগ বিয়োগ ঠিক আছে। হ্যাঁ স্যার। এই দশমিকের পরের যে ডান দিকের অঙ্কগুলো সেগুলোকে যেন কি বলা হয় এগুলো? দশাংশ, শতাংশ, যা থাকে দশমাংশ। অংশে চলে যায়। প্রথমটা হচ্ছে দশাংশ আছে, মানে যেমন আমরা 5.23 যদি লিখি, তাহলে এটা মানে 5 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 1/10, মানে এটাকে যদি আমি স্থানীয় মানে ভেঙে লিখি 3 ইন্টু 1/100, এটা ক্যালকুলেশন করলে তোমার 5.23 বেরোবে। এটা হচ্ছে বিস্তারে লেখা, মানে স্থানীয় মান অনুসারে বিস্তার করে লেখা। তো এটা আমি প্রথম ক্লাসে পড়িয়েছি। এটাকে দশাংশ বলে, দশাংশ। এটা হচ্ছে শতাংশ, এই জন্য 3%, 3% বা 3/100 বলে না, মনে পড়ছে? শতাংশ। স্যার আমি একটা জিনিস ভুলে গেছি, সেটা হচ্ছে আমরা তো আগে মানে 3টাকে একক ধরতাম, তো কিন্তু এসবের ক্ষেত্রে 3টাকে একক না ধরে 5কে একক ধরা হচ্ছে, তাই তো? দশমিক থেকে ডান দিকে যাবে আর দশমিক থেকে বাম দিকে যাবে। বাম দিকে একক দশক করে যায়, মানে যদি আমার এখানে দশমিক থাকে, এদিকে ধরো এরকম সংখ্যা দিলাম, ওদিকে ধরো আমি এরকম সংখ্যা দিলাম, ঠিক আছে? এটা হবে একক, এটা দশক, এটা শতক, এটা হবে তোমার হাজার, এটা হবে অযুত। এদিকে হচ্ছে দশাংশ, শতাংশ, তারপর আসবে কে? হাজার। হাজারাংশ, অযুতাংশ, চলতে থাকবে। এটাকে ভেঙে লিখলে কেমন লিখবো? ভেঙে লিখলে লিখবো 1 ইন্টু 10,000 প্রথম এদিক থেকে, প্লাস 2 ইন্টু 1000, প্লাস 3 ইন্টু 100, প্লাস 4 ইন্টু 10, প্লাস 5 ইন্টু 1। এবার দশমিকের ডান দিকেটা কেমন লিখবো? এখানে কোনো দশমিক টশমিক দেবো না, প্লাস দিয়ে লিখবো 1 ইন্টু 2 ইন্টু 1/100, প্লাস 3 ইন্টু 1/1000, 4 ইন্টু 10,000, 1/10,000, 5 ইন্টু 1/5টা শূন্য। বুঝেছো? এগুলো আগে পড়িয়েছি, ভালো করে দেখবে। ওকে, তাহলে যোগ বিয়োগ আপাতত বুঝেছো? হ্যাঁ স্যার। এবার চলো গুণ আর ভাগ। আচ্ছা, এই গুণ আর ভাগের দরকার পড়লো কেন? তোমাকে ধরো আমি বললাম 2 প্লাস 2 প্লাস 2 করে তুমি 100টা 2 যোগ করো। বুঝতে পারলে? কটা 2 যোগ করতে বললাম? 100টা 2। তুমি যদি এরকম যোগ করতে থাকো তাহলে অনেক টাইম চলে যাবে, তো ঠিক কিনা বলো? হ্যাঁ স্যার। এবার একজন স্টুডেন্ট বললো স্যার 100টা 2 যোগ করতে বলছেন, আমি 100 ইন্টু 2 করে দেই। ব্যাপারটা সেম। তো যোগের জেনারেলাইজেশন হচ্ছে গুণ, মানে যোগের পরিবর্তে আমরা গুণটা নিয়ে এসেছি যোগকে যাতে তাড়াতাড়ি করতে পারি, যোগ যাতে তাড়াতাড়ি করা যায় সেই সুবিধার্থে আমরা গুণ ব্যবহার করি। বুঝতে পারলে? ক্লিয়ার কি? গুণ কেন ব্যবহার করি? যোগের যাতে তাড়াতাড়ি করা যায় সেই সুবিধার্থে আমরা গুণটা ব্যবহার করি। তেমনি বিয়োগ করার ক্ষেত্রে বিয়োগ যাতে তাড়াতাড়ি করা যায় তার পরিবর্তে ভাগ ব্যবহার করা যায়। যেমন কি করে? ধরো 16 থেকে 2 বাদ দিতে বললাম, তুমি লিখলে 14। আবার 2 বাদ দিতে বললাম, তুমি লিখলে 12। আবার 2 বাদ দিতে বললাম, তুমি লিখলে 10। আবার 2 বাদ দিতে বললাম, বললে 8। আবার 2 বাদ দিতে বললাম 6। আবার 2 4। আবার 2 2। আবার 2 0। এইটাকে যদি 16কে 2 দিয়ে ভাগ করে দিতে 8 বার 2 বাদ দিয়ে দিলে 0 হয়ে যায় ভাগশেষ। তো এই হচ্ছে ভাগশেষে পৌঁছানো।
মানে কটা 2 বাদ দিতে হবে 16 থেকে শূন্যতে পৌঁছাতে গেলে। 16 থেকে শূন্যতে পৌঁছাতে গেলে কটা 2 বাদ দিতে হবে, কটা 2 দিতে হবে। তো সেই জিনিসটা আমি 2 2 করে 8 জনকে দিতে গেলাম, সেটাতে আমার যা টাইম যাবে তার থেকে আমি ভাগ করে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। বুঝতে পারলে ঘটনাটা? বিয়োগকে তাড়াতাড়ি করার জন্য ভাগের প্রয়োজন হয়েছে, যোগকে তাড়াতাড়ি করার জন্য গুণের প্রয়োজন হয়েছে। আমি কি এইটুকু বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। আচ্ছা, যোগের বিপরীত প্রক্রিয়া হচ্ছে বিয়োগ, গুণের বিপরীত প্রক্রিয়া হচ্ছে ভাগ। বিপরীত প্রক্রিয়া কেন বলা হয়? কারণ তুমি যেমন যোগ করে করে মান বাড়াতে পারবে, তেমনি বিয়োগ করে করে মান কমাতে পারবে। গুণ করে যেমন মান বাড়বে, ভাগ করে মান কমবে। তো যোগের বিপরীত প্রক্রিয়া বিয়োগ, গুণের বিপরীত প্রক্রিয়া হচ্ছে ভাগ। এইটুকু ক্লিয়ার? কনফার্ম করো। আমি যখন কথাগুলো বলবো সেগুলো খাতায়, কোনো বইতে কিন্তু পাবে না, বারবার বলছি। দেখো, আমার পড়ার সময় যেগুলো যেগুলো মাথায় আসবে আমি সেগুলো বলবো। তোমার যদি মনে হয় কখনো ফাস্ট হয়ে যাচ্ছে, আমাকে স্টপ করবে যে স্যার স্ট্যাচু, আমি স্ট্যাচু হয়ে যাব, তারপর তুমি লিখবে, তারপর আবার বলবে স্যার স্ট্যাচু শেষ, আমি আবার ঠিক হয়ে যাবো। ঠিক আছে? ওকে, বুঝেছো? হ্যাঁ স্যার। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। এবার যাচ্ছে গুণ আর ভাগে। ভাগ করে ফেলো তাড়াতাড়ি। 609 কে 12 দিয়ে ভাগ করো, ভাগফল কত হবে, ভাগশেষ কত হবে। আর একটা করো 395 কে 13 দিয়ে ভাগ করো, ভাগফল কত হবে, ভাগশেষ কত হবে। এই দুটো করে ফেলো তাড়াতাড়ি। 609 কে 12 দিয়ে ভাগ করো, ভাগফল কত হবে, ভাগশেষ কত হবে। 395 কে 13 দিয়ে ভাগ করো, ভাগফল কত হবে, ভাগশেষ কত। ছবিকে আলাদা যাবে তো, বলো। নাকি ভাগশেষ থাকবে? ভাগশেষ থাকবে, ভাগশেষ থাকবে। ভাগশেষ 9 হবে। ভাগফল ভাগশেষ ভাগফল তো দশমিকে ভাগশেষ আসছে স্যার। আর ভাগফল হবে 508007। কত হচ্ছে? দশমিক দিয়ে ভাগ না, বললাম ভাগফল আর ভাগশেষ বলতে। 5080 ভাগফল আর 9 ভাগশেষ। 5080 আর ভাগশেষ হচ্ছে 9। আর বিয়েতে মেসেজ বক্সে লেখো 5080 আর 9। আচ্ছা, পরেরটা আছে 3003 আর 5। ওকে, যার যা বেরোচ্ছে মেসেজ বক্সে লেখো, আমি পড়ে নিচ্ছি। ওকে, চলো এবার আমি করছি, ভালো করে দেখো। প্রথমটা করছি, ভালো করে দেখবে। 609 কে 12 দিয়ে ভাগ করছি। ভাগ করার অরিজিনাল নিয়ম শেখাচ্ছি, ভালো করে দেখো। সবসময় একটা একটা ডিজিটকে ভাগ করবে, একসাথে সবাইকে করতে যাবে না। বেসিক নিয়ম এটা, সবসময় একটা একটা ডিজিটকে করবে। তবে প্রথম ক্ষেত্রে তুমি একসাথে দুটো ডিজিট করতে পারো, যতটা নামতা যেন করতে পারো প্রথম ক্ষেত্রে। যেমন 12 5 60 ডিরেক্ট দিতে পারো, কিন্তু বেসিক জানার জন্য আমি প্রথম থেকে একটা করে ডিজিট করছি। 6 কে কত দিয়ে ভাগ করব? দেখো 12 একে 12 করলে বেশি হয়ে যায়, তাই কম দেব, 12 0 0। এখান থেকে 6 নামলো, প্রতিটা স্টেপে একটা করে ডিজিট নামবে। 0 নামলো, 12 5 60। বিয়োগ করলে কত হবে? 0। প্রতিটা স্টেপে একটা করে ডিজিট নামবে, হয়ে গেল 9। 9 কে কত দিয়ে দেব? 12 একে 12 দিলে বেশি হয়ে যাবে, তাহলে 12 0 0 9।
প্রতিটা স্টেপে একটা করে ডিজিট নামবে, দিয়ে ভাগ করব। 96 হলো, 12 8 কত হয়? 96। বিয়োগ করলে 0, পরের স্টেপে আবার একটা ডিজিট নামলো 0, কত দিয়ে দেব? 12 0 0। এখান থেকে বিয়োগ করলে 0 হলো, একটা ডিজিট নামছে, এখনো ভাগ করিনি কিন্তু সবে নামছে, ডিজিটটা নামলো, কত দিয়ে দেব? 12 0 0, কারণ ডিজিটটা নামিয়েছি, ভাগ করিনি। তো এবার 9 অবশিষ্ট থাকলো, আর ভাগ করার মতো কোনো সংখ্যা বেঁচে নেই, অবশিষ্ট 9, তাই ভাগশেষ হবে তোমার 9, ভাগফল হবে 50,800। বাকি যতগুলো আনসার বেরিয়েছে সবকটা ভুল। ভাগফল হবে 50,800, ভাগশেষ হবে 9। এটা হচ্ছে ভাগের অরিজিনাল টেকনিক। 99% স্টুডেন্ট ভুল করে, এবং যার জন্য এটা ইন্টারভিউতেও ধরে, আর হচ্ছে অনেক জায়গাতে এটাতে অনেক স্টুডেন্ট, টিচার অনেকেই পারেন। একটা স্কুলে প্রায় 2000 স্টুডেন্ট, ক্লাস 6 থেকে 12 পর্যন্ত, প্রত্যেকটা ক্লাসে আমি ধরেছি একটা স্টুডেন্ট ভাগটা সঠিক করতে পারেনি, একটা স্টুডেন্ট, নট এ সিঙ্গেল ওয়ান, একটা স্টুডেন্ট ভাগ করতে পারেনি, কেউ ঠিক করতে পারে। যে কটা আনসার বেশিরভাগ 5080 এখানেই বেশি, 2000-এর কাছাকাছি স্টুডেন্ট, একটা স্টুডেন্ট ঠিক করতে পারেন। মানে বেসটা কিভাবে অবস্থা খারাপ, অথচ আমাদের এই এরিয়াতে সব থেকে নামি স্কুল, ওটা সব থেকে রেপুটেড স্কুল আমাদের এলাকাতে। কলকাতাতে একটা রেপুটেড স্কুল, 2000-এর উপর স্টুডেন্ট, টপ মোস্ট স্টুডেন্ট, তারা হচ্ছে মানে বড় বড় স্কলারশিপও পাচ্ছে, তারা একটা ভাগ পারে। কারণ কি? ওদের দোষ না, বেসিকে কাঁচা, বেস কাঁচা, এই হচ্ছে সমস্যা। যার জন্য ওই যে প্রাইমারি টিচার হয়ে যাওয়ার পর প্রাইমারি টিচারদেরকে পর্যবেক্ষণে আসে এসআই, সাব ইন্সপেক্টর যারা, ঠিক আছে, তো যেটা স্কুল এসআই, তো সেই স্কুল এসআইরা কি করেছে, অনেক হেডমাস্টারকে এরকম ভাগ করতে দিয়েছে, পারেনি, বিয়োগ করতে দিয়েছে, পারেনি। বুঝেছো? বুঝতে পেরেছো কি? আগে বলো। যারা ভুল করলে তারা পরেরটা করে বলো, আনসার ঠিকঠাক বের করো পরেরটা। এটা যারা ভুল করেছো, পরেরটা আনসার ঠিক করে বলো। আগের পেজটা একটু দেখি। হ্যাঁ, 390395 কে 13 দিয়ে ভাগ করো। 390395 কে 13 দিয়ে ভাগ করো। যারা এটা ভুল করেছে ওটা ঠিক করে দাও। ত্রিশ হাজার 30 ভাগ করা, ভাগশেষ হচ্ছে 5,000। আর ভাগশেষ হচ্ছে 5। 300 না, 30,030 নিচে 5। 3,030 নিচে 5। 3003। 3,030। 3-এর পর দুটো শূন্য, তারপর 3 শূন্য। কিসব কথাবার্তা। 390395 কে 13 দিয়ে ভাগ করতে বলছে। দেখো প্রথমটা এক চান্সে করতে পারো, আমি আবারও বলছি, ডিরেক্ট 13-3-39 দিতেই পারো, কিন্তু তারপর থেকে মাথায় রেখো প্রতিটা স্টেপে একটা করে ডিজিটকেই করবে, তাহলে ভুল হবে না। এখান থেকে 0, প্রতিটা স্টেপে একটা করে ডিজিট নামবে, তো 13 0 0, বিয়োগ করলে 0 হলো, পরের স্টেপে 3 নামলো, কত দিয়ে দেব? 3 কে কত দিয়ে দেব? 13 0, তো 3 নামলো, তারপর স্টেপে 9 নামলো, 13-3-39, এখান থেকে বিয়োগ করলে 0, 5 নামলো,
ভাগ হয়নি, সবে নেমেছে। ভাগশেষ তাকেই বলে সমস্ত ভাগ করার পরে যেটা বেঁচে থাকে। 1300। এবার যেটা বেঁচে থাকছে আর কেউ নামান নেই, তাই অবশিষ্ট হচ্ছে 5। তো ভাগশেষ হচ্ছে 5। বুঝেছো? কনফার্ম করো। হ্যাঁ স্যার। প্রত্যেকে বুঝেছো? কনফার্ম করো। এবার চলো 22 কে 7 দিয়ে ভাগ করো, দিয়ে বলো দশমিকের পরে 75তম স্থানে যে অঙ্কটা আছে সেটা কি হবে। 22 কে 7 দিয়ে ভাগ করো, দশমিকের পরে 75তম স্থানে যেটা আছে সেটা কি হবে বলো। 22 কে 7 দিয়ে ভাগ করো, দশমিকের পরে 75তম স্থানে যেটা আছে সেটা কি হবে বলো, যে অঙ্কটা হবে 75তম স্থান। বাইশ কি শান্তি। 22 কে 7 দিয়ে ভাগ করবে, দশমিকের পরে 75তম স্থানে কি আছে বলো। দশমিকের পরে 75তম স্থানে যে অঙ্কটা থাকবে সেটা কি হবে বলো। 3। লোকাল ম্যাপ করো। স্যার 2 হবে। 2 স্যার। 2 হবে স্যার। বাইশ আর 22.00 একই কথা তো। এখানে যত খুশি জিরো নিতে পারো। কত দিয়ে ভাগ করতে বলেছি? 7 দিয়ে। 2 হবে। 7 দিনে 1 নামলো। এই দশমিক থাকার জন্য পরের জিরো নামতে পারছে না, তো আনসারেও দশমিক হবে, তবে গিয়ে পরের জিরো অ্যালাউ হবে নামতে। এই কারণে আমরা বলি দশমিক দিয়ে শূন্য দিয়ে দিই। তুমি একটা ভাগ করতে গেলে 22 কে 7 দিয়ে বললে দশমিক দিয়ে শূন্য দিলাম। কেন দিলাম তার কারণ কিন্তু এটা, যে 22.00 আর 22 দুটো একই কথা। আমি এখানে অনেক শূন্য অ্যাভেলেবেল আছে, প্রচুর। তোমার প্রয়োজন মতো যত শূন্য লাগবে নিতে পারো। তো 7 একে 7, 3, আবার পরের শূন্যটা নেমে যাবে 30, 7 4 28, 2 পরের শূন্যটা নেমে যাবে 20, 7 2 14, 6 পরের শূন্যটা নেমে যাবে 27 56, 4 40, 7 5 35, 5 50, 7 7 49। এবার দেখো আবার 10 চলে এসছে, যেখান থেকে শুরু করেছিলাম আবার একই জিনিস রিপিট চলে এসছে। তার মানে এই যে নাম্বারটা পাচ্ছ, এই একই জিনিস বারবার রিপিট আসবে, এই একই জিনিস বারবার রিপিট আসবে। দ্যাট মিনস তুমি এই ভাগটা যখন করবে 3.142857, এইটাকে পৌনঃপৌনি বা বার ব্যবহার করা হয়। এই পৌনঃপৌনি বা বার মানে কি না, এই 6টা ডিজিট বারবার রিপিট হবে, এই 6খানা ডিজিট বারবার রিপিট হবে। দ্যাট মিনস 3.142857, 142857, 142857, এরকম চলতে থাকবে কন্টিনিউয়াসলি, বারবার রিপিট আসবে। এবার আমাকে যদি বলে 9 নম্বরে কে আছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 9 নম্বর স্থানে 2 আছে। এবার এরকম হিসেব করতে গেলে তো বহুত টাইম চলে যাবে। তাহলে কি করব, যেহেতু 6টা পরে আমাদের রিপিট চলে আসে, তাই আমাকে যদি বলে 75তম স্থানে কে আছে, আমি 6 দিয়ে ভাগ করব, 12 6 72, কত স্থান বেঁচে থাকলো? 3 নম্বর স্থান। তাহলে আমার আনসারে 3 নম্বর স্থানে যে থাকবে সেটাই হবে আনসার। 3 নম্বর স্থানে আছে 2, তাই এই কোশ্চেনের আনসার হবে 2। তাহলে যদি তোমাকে 22 কে 7 দিয়ে ভাগ করতে বলা হয়, দিয়ে বলা হয় দশমিকের পরে 75তম স্থানে কে আছে, তুমি বলবে 2। তুমি কি বোঝাতে পারলাম? স্যার ওই 6 দিয়ে ভাগ করাটা বুঝলাম না। এই ভাগ এই কারণে করব যে দশমিকের পরে কত ঘর পর্যন্ত যাওয়ার পরে রিপিট আসছে।
দেখো 6 ঘরের পরে রিপিট আসছে, ছটা ছোট ছোট করে হওয়ার পরে রিপিট আসছে, তাই আমি 6 দিয়ে ভাগ করছি। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কোনো ডাউট আছে এই পর্যন্ত? এবার বলো দেখি আর একটা, 5কে 11 দিয়ে ভাগ করো, দশমিকের পরে 71তম স্থানে কি হবে বলো? 5কে 11 দিয়ে ভাগ করো, দশমিকের পরে 71তম স্থানে কি হবে বলো? দুই। 5কে 11 দিয়ে ভাগ করো, দশমিকের পরে 71তম স্থানে কি হবে বলো? আরো বলছে আজকে কি বলো? 4 হবে স্যার। স্যার 4 4 হবে হবে। 4। স্যার ওকে, 4 হবে। চলো দেখে নেই। 5কে 11 দিয়ে ভাগ করতে যাব, প্রথমে 11 শূন্য শূন্য, 5 দশমিক দিয়ে 50 হবে, 11 4 44, 6 60, 11 5 55, আবার 5 চলে এসছে, রিপিট হয়ে গেছে। 4 5 4 5 4 5 এরকম চলতে থাকবে, 4 5 4 5 4 5 করে চলতে থাকবে। 71তম স্থানে কত দিয়ে ভাগ করতে হবে 71কে? 2 দিয়ে। 2। অবশিষ্ট কত স্থান বেঁচে আছে? 1। 1 নম্বর। তাহলে 1 নম্বর স্থানে যেটা হবে সেটাই হবে আনসার, তাহলে 4 হবে রাইট আনসার। বলো এটা বুঝেছো কিনা? 71কে 2 দিয়ে ভাগ করলে বলো 71কে 2 দিয়ে ভাগ করলেন কেন আবার? ওই যে দুটো দুটো করে পরে রিপিট আসছে। ও দুটো করে ভর করে। হ্যাঁ, আগেটা 6টা করে রিপিট হচ্ছিল বলে 6 দিয়ে ভাগ করেছিলাম, এটা দুটোর পরে রিপিট আসছে তাই 2 দিয়ে ভাগ করেছি। বুঝেছো? বুঝেছো? কনফার্ম করো। হ্যাঁ হ্যাঁ, দাদা দাদা একটু লিখে নিই এক লেখে সেকেন্ড। নাও। হয়ে গেছে? স্যার ইন্টারভিউ হুম। ক্লাসগুলো কি শুধু ম্যাথের উপরে হয়? বলো কি বলছো? প্রাইমারির ক্ষেত্রে ইন্টারভিউ ডেমো ক্লাস কি ম্যাথের উপরেই হয়? ম্যাথের উপর বেশি হয়, ম্যাথটা বেশি, কারণ হচ্ছে ইন্টারভিউ বোর্ডে একজন ম্যাথের টিচার থাকে, একজন ইংলিশের থাকে, আর একজন যে কেউ থাকে, সেই কারণে ম্যাথ ইংলিশটা একটু বেশি গুরুত্ব থাকে, ম্যাথটা একটু বেশিই থাকে। বুঝলে? হ্যাঁ। এ বি ইন্টু 6 দিলাম, বি বি বি, বলো এ আর বি এর মান কত হবে? এ বির সাথে 6 গুণ করলে 3টে বি হচ্ছে, বি বি বি, বলো বি এ বি এর মান কত হবে?
স্যার ক্লাসটা কতক্ষণ হবে? শেষ হয়েছে। স্যার এই গুণটা বুঝতে পারছি না। বলো। আমি স্যার এই গুণটা বুঝতে পারছি না, কিভাবে করবো? আগে বলো তো 6 এর সাথে কত গুণ করলে 6 হয়? 1 6 এর সাথে কোন নাম্বার গুণ করলে ওই নাম্বারটা হয়? 6 এর সাথে কোন নাম্বার গুণ করলে ওই নাম্বারটা হয়? 6 কিংবা 1। ভেবে দেখো, 1 গুণ করলে তো তোমার 6 হয়, 1 কি হয়? স্যার 0 হবে। শূন্য তো হবে। একটা হয়, আর কিছু? হয়। ছয়। স্যার 0 6 আর নিতে গেলে 1। তো 6 6 36 চলে আসবে। 6 এর সাথে 6 গুণ করলে 6 চলে আসবে। ওকে, তুমি বলতে চাইছো বীর মান 6 নেব? করে দেখা যাক। তাহলে বীর মান কি কি হতে পারে? না স্যার, সবার প্রথমে বলো বীর মান কি কি হতে পারে, বলো। 1 আর 6 এক জীবনে হতে পারে না। 1 কি করে হবে গো? তুমি যদি ওখানে 1 বসাও তো 6 একে 6 হবে, তো বিটা কি করে তোমার 1 হচ্ছে? বীর মান তো দু জায়গায় সেম হতে হবে না, উপরে যা হবে নিচেও তাই হতে হবে, তো 1 কি করে হয়? বুঝলে? 6 আর 0। হয় 0 হতে পারে, 1 হবে না, 2 হবে, 6 দুনে 12 তো? না স্যার। কেন না? হ্যাঁ হতে পারে। ও হ্যাঁ 6 দুনে 12 তো? আচ্ছা 6 3 18, 3 হবে না, কারণ ওখানে যা হবে এখানেও তাই থাকতে হবে। 6 4 24, 4 হতে পারে? 4 হতে পারে। আচ্ছা 6 5 30 হবে না, 6 6 36 হতে পারে? হ্যাঁ। হ্যাঁ 6 7 42 হবে না, 6 8 48 হতে পারে? তাহলে সমস্ত ইভেন নাম্বার গুলো হতে পারে না এখানে? হ্যাঁ। বলো, যে কোনো ইভেন নাম্বার ইভেন ডিজিট গুলো হতে পারে তো? বলো 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 বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ 0 বসালে হতে পারে, 2 বসালে হতে পারে, 4 বসালে হতে পারে, যে কোনো ইভেন নাম্বার হতে পারে। 0 2 4 6 8, ওকে, যে কোনো হতে পারে। এখন কি হবে? এমন হতে হবে, বলছে যে এখানে তোমার রেজাল্টটা, মানে তুমি চাইছো এমন যে 6 ইন্টু বি গুণ করবে, সেটা আসবে বি বা বি এর থেকে বি ইন্টু সামথিং। 7 4 হবে, 7 4 বলো। 7 4 74 হবে। বির মান 4 বলছো? হ্যাঁ বীর মান 4 আর এর মান 7। 7 4 বলছো? 7 4 করলে কত হচ্ছে? 6 4 24, 24 4, হাতে থাকছে কত? 2, 6 7 42 2 44। ঠিক বলেছো? এবার তোমার কি, তুমি কিভাবে করবে? ও তো নালে এটা বুঝে নিয়েছে, তুমি করবেটা কিভাবে? দেখো মজার বিষয় হচ্ছে বীর মান যা ধরবে তোমার আনসার কিন্তু তাই আসতে হবে, তাই তো? বলো। স্যার তুমি ওই যদি নিচের বীর মান, সংখ্যাটাকে 6 দিয়ে ভাগ করলে তো হবে। হ্যাঁ, আমি যদি নিচের সংখ্যাটাকে 6 দিয়ে ভাগ করি তাহলে উপরটা আসবে, এটা এক ধরনের রেজাল্ট। কিন্তু নিচে কি নেব? নিচে তুমি যদি 0 বসা, দেখো 3টে 0, 3টে 0কে 6 দিয়ে ভাগ করে কি কিছু পাওয়া যায় নাকি? তো 0 হবে না। তুমি যদি বীর মান 2 বসাও, তাহলে বলো তো 222 কে 6 দিয়ে ভাগ করো। 222 কে কি 6 দিয়ে ভাগ যায়? প্রথম কথা, যদি যায় তাহলে সেটা কত হচ্ছে? 6 3 18, 4 42, 6 7 42, 37 হচ্ছে। তো তোমার তো হওয়া উচিত কেমন? ভালো করে বোঝো কথাটা। এ বি ইন্টু 6 সমান 3টে বি আছে। 3টে বি মানে ব্যাপারটা এরকমই, তুমি যদি বির মান
4 বসাও তাহলে তোমার নিচে কিন্তু 444। তুমি যদি বির মানে এটা জানো না এখনো, ঠিক আছে, তুমি যদি বির মান 6 বসাও তাহলে তোমার আনসার হতে হবে 666। আমি কি এটা বোঝাতে পারলাম ব্যাপারটা? বলো। এবার তুমি ভেবে দেখো, যখন তুমি 666কে 6 দিয়ে ভাগ করবে তখন উপরে আসা উচিত 111 না? ঠিক তো? তাহলে 3 ডিজিটের সংখ্যা হয়ে যাবে, 6 এর উপরে যাওয়া যাবে না। 4 দিয়ে যখন করছো তখন ভালো করে দেখো, যদি 444কে 6 দিয়ে ভাগ করো তখন চলে আসে 74, যেটা তোমার হয়ে যাচ্ছে। মানে এর মান 7 হবে আর বি এর মান 4। তবে এরকম অঙ্ক যদি কখনো পরীক্ষায় পড়ে সেগুলো অপশন ধরে করবে, তাড়াতাড়ি হয়ে যাবে। এমনি হয়তো তোমার ভাবতে বেশি টাইম লাগতে পারে, অপশন ধরে করবে তাড়াতাড়ি হয়ে যাবে। বুঝেছ? ক্লিয়ার? স্যার না স্যার, আমার একটু ক্লিয়ার হয়নি। বলছি তো ওইখানে আমি 7 4টা নিলাম, বুঝতে পারছি বি এর মান, কিন্তু এ এর মান আমি 7 কিভাবে বুঝতে পারবো? ওই যে আমি বললাম যে ধরো আমি এ জানি না, এ 4 × 6 সমান 444 হবে তো? বলো। কোনো একটা নাম্বারের সাথে 6 গুণ করব, ধরো 6 × x সমান 444, তাহলে x এর মান কত? 444/6। বলো। কি বলছো? বুঝেছো? আমাকে এখানে আমাকে যেহেতু নিচের ডিজিটটা সেম রাখার জন্য আমি এখানে তাহলে ওই 6 এর সঙ্গে এমন একটা সংখ্যা এর মান নেব যাতে আমার এখানে 44টা মিলে যায়, 444টা মিলে যায়। মানে হয় 444 নিচে রাখতে হবে, নাহলে 666 রাখতে হবে, নাহলে 888 রাখতে হবে, কিন্তু 6 দিয়ে ভাগ করে। আমি তাহলে 666টা কেন নিলাম না? এখানেও তো 3 ডিজিটের সংখ্যা আছে। 666ও নিতে পারতাম, নিলাম আমি। ধরো 666 নিলাম, ঠিক আছে, এটা করলাম। এবার দেখো তুমি যখন 6 × x সমান 666 লিখবে তখন x এর মানে 111 বেরোচ্ছে, মানে উপরটা 3 ডিজিটের হবে, কিন্তু উপরটা তো 3 ডিজিটের নেই। আর তার থেকে বড় কথা লাস্ট ডিজিট 6 হতে হবে, সেটা তো নেই। বুঝলে? ও আচ্ছা, যেহেতু আমার এখানে 2 ডিজিটের আছে সেজন্য আমাকে 2 ডিজিটই করতে হবে। ওই জন্য 6 8 ওদিকে আর যাবো না। বুঝতে পারলে? হ্যাঁ বুঝেছি এবার। স্যার আমি ওই আপনি যে বললেন না বি এর মান 0 বা 2 বা 4 বা 6 এটা হবে, ওই জায়গাটাই আমি বুঝতে পারছি না, মানে 3 কেন হলো না বা 5 কেন হলো না, একটু বুঝিয়ে দেন। হ্যাঁ, ওটা বলছি কেন, দেখো তুমি যদি এখানে কোনো একটা নাম্বার গুণ করে 6 এর সাথে ওই বি পেতে চাও তাহলে বলো তো 6 এর সাথে 0 গুণ করলে 0 আসে, 6 এর সাথে 1 গুণ করলে কি 1 আসে? 1 তো আসে না। 6 এর সাথে 2 গুণ করলে দেখো লাস্ট ডিজিট 2 আসে। 6 এর সাথে 3 গুণ করলে লাস্ট ডিজিট 3 আসে না। 6 এর সাথে 4 গুণ করলে লাস্ট ডিজিট 4 আসে। 6 এর সাথে 5 গুণ করলে লাস্ট ডিজিট 5 আসে না। 6 এর সাথে 6 গুণ করলে লাস্ট ডিজিট 6 আসে। বুঝলে? আচ্ছা আচ্ছা, লাস্ট ডিজিটটা মানে মিলতে হবে। যত গুণ করবো যেন ততই আসে। 6 এর সাথে একই জিনিস গুণ করে একই জিনিস আনতে হবে। তো 6 এর সাথে 4 গুণ করে 4 আনতে হবে, 6 এর সাথে 6 গুণ করে 6 আনতে হবে। এই জন্য হয় 0 হবে বা 2 হবে বা 4 হবে বা 6 হবে বা 8 হবে। ক্লিয়ার করতে পারলাম? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এগুলো সবসময় ইভেন নাম্বার গুলোই হবে, তাই তো? হ্যাঁ, বুঝেছো প্রত্যেকে? ঠিক আছে, আশা করি যোগ বিয়োগ গুণ ভাগ বুঝেছো। এবার এদের উপর কিছু ভাষার অঙ্ক এবং কিছু প্রবলেম আমি দেব বা কালকে কিছু করাবো প্র্যাকটিস। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। চলো, টাটা, গুড নাইট, ভালো থেকো, সবাইকে সুখে রেখো, নিজে সুখে থেকো, খাওয়া দাওয়া ভালো করে করবে, শরীর ভালো লাগবে, সবাইকে শান্তিতে বসবাস করতে দেবে।